ঘটনা ওনার প্রায় 100টার উপর ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, 101টা শোনা যায়। কেউ বাঁচেনি বেশি, তো বেশি ছেলে মেয়ে থাকবে কোথায়, কতগুলো প্রাসাদ করবে, তখন তো তার পেনশন কমে যাচ্ছে, তার সংসার চলছে না। ইয়ারলি 7.5 লাখ টাকা আজ থেকে প্রায় 200-250 বছর আগে চলছে না, অথচ আজকের গেজেটেড অফিসারদের। মুন্নি বেগমই তো মাসে 12,000 টাকা তখন। এখন এই 300 বছর পর মানুষ 12,000 টাকা রোজগার করতে হিমশিম খেয়ে যাচ্ছে। বড় বিশ্বাসঘাতক তো আলীবর্দী খানই ছিলেন, কারণ মানে তাকে তো, তার তো প্রভু ছিল, মানে সে তো রীতিমতো তাকে স্যার মানে ওই অবস্থা থেকে নিয়ে আসা হচ্ছে। তাদের তো আলীবর্দীর তো খুব ফ্যামিলি ট্র্যাডিশন ভালো ছিল না। মুর্শিদাবাদ শহরে কিন্তু মির্জাফরের প্রতি সেই ঘৃণাটা নেই একেবারে, কারণ তাদের ফ্যামিলির প্রচুর অবদান আছে শহরে। যে আমরা কেউ ভাবি যে সিরাজউদ্দৌলা খুব ভালো নবাব ছিলেন, ডেফিনেটলি ঠিক আছে, নবাব ভালো ছিলেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি ভালো ছিলেন বলে কি তার কোনো খারাপ দিক ছিল না? অবশ্যই তার খারাপ ভালো নিয়েই তো নবাব। মানে ইতিহাস তো কখনো আবেগ দিয়ে হয় না, ইতিহাসে আবেগের কোনো স্থান নেই। আবেগ দিলেই ইতিহাস বিকৃত হবে, নষ্ট হবে। যদি আমরা স্যাটেলাইটের ভিউ দেখি, যে যখন আমরা কেল্লা নিজামত খুঁজি বা অনেক সময় চেহেল সেতুন প্রাসাদ বলে যখন আমরা গুগলে সার্চ করি, ঠিক হাজারদুয়ারি যে চত্বরটা রয়েছে তার সারাউন্ডিং একটা জায়গা দেখায় এবং একটা ঘন সবুজ অংশ গুগল ম্যাপে আসে, যেন মনে হয় যেন একটা বিরাট একটা জঙ্গল আছে। এবং যখন ওই পুরনো প্রাসাদের দিকে বা বালাখানা এই সমস্ত ভিতর দিয়ে যখন আমরা ঘুরি, তখন কিন্তু জঙ্গলটা দেখতে পাই। আসল ব্যাপারটা হচ্ছে যে এই অংশটা কেল্লার মধ্যে মেহেল সেরা, এই মেহেল সারা হচ্ছে এমন একটা অংশ যেটাকে ওই হারেম বা সেরাগ্লিও আমরা যেটা বলি, তো বিভিন্ন নবাবের আমলে এই মেহেল সেরা অঞ্চল বা এই হারেম অঞ্চলটা কিন্তু বিভিন্ন এলাকায় ছিল। এবং এই যে হারেম অংশটা, এটা নবাব আলিজায়ের সময় থেকে, মোটামুটি আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ফেরদুনজা, হাসান আলী মির্জা, ওয়াসিফ আলী মির্জা, এই যে টাইম পিরিয়ডটা তাদের যে মানে সময়, সেই সময়ের আর কি এই অংশটা, এখানে বেগমরা থাকতো। এবং ওই যে অংশটা জঙ্গলের ভিতর সাদা একটা বিল্ডিং দেখতে পাই উপর থেকে, এইটা হচ্ছে যে এটাকে চামান মহল বলা হয়। চামান মহল বা কেউ সোনা মহল বলে। সোনা মহলটা যদি আলাদা ছিল, মানে ওর বেগম মহল যেটা বলে, ছোট নবাবের যেটা বেগম মহল বলে, ওটারই হচ্ছে আর কি আসল মানে অরিজিনাল নাম রাখা চামান মহল। তো চারিদিকে ফুল বাগান, এবং ওই যে বাগান আমরা দেখছি সবুজ চারিদিক হয়ে আছে, ওইটা ছিল গার্ডেন মানে সেই সময় আর কি। এবং ওই চত্বরে ফোয়ারা ছিল এবং আরও অনেকগুলো প্যালেস ছিল। আমরা যদি ওই মাহেল সেরা দেখি, তাহলে আমরা ওই মানে ওয়াসেফ মঞ্জিলটা পার করে, ঠিক ওয়াসেফ মঞ্জিলের পেছনের দিকে অংশটা, আমরা অনেকগুলো প্যালেস ছিল ওখানে। আমরা যদি এখন দেখি হোটেল রেমন্ড আছে, তার যে পার্কিং জোনটা হয়েছে, যে ওই গেট দিয়ে ঢুকে যে পার্কিং জোন, ওইটা ছিল মতিমহল প্যালেস। নবাব ওয়াসিফ আলী মির্জার ছেলে কাজিম আলী মির্জা থাকতেন ওখানে, তো ওটা ছিল মতিমহল। এবং ওই ঘাটটা, ওই সামনে যে ঘাটটা, সেটা মতিমহল ঘাটের নামে পরিচিত, ওই মহলের নাম থেকে। তো তারপর ওই আরও কিছুটা এগিয়ে গেলে বালাখানা বা আমির মহল পাচ্ছি। আমির মহল থেকে একটু সোজা গেলে আমরা ওই সামনে জাস্ট অপোজিটে আমরা দেখতে পাচ্ছি ওই যে সাদা বাড়িটা যেটা দিয়ে শুরু হলো আর কি, সেটা হচ্ছে বেগম মহল কিংবা চামান মহল। চামান মানে ফুল, মানে ফুলের চারিদিক ফুল বাগান ছিল। এবং নবাবদের একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যে ওরা বাগানের প্রতি, আমরা যদি শহরের দিকে তাকাই দেখবো যে ওই হয় গঞ্জ না হলে বাগ, অজস্র বাগের কনসেপ্ট। তো কেল্লাতেও তাই, বেগমরা খুব ফুল পছন্দ করতেন, দেশ বিদেশের বিভিন্ন রকম ফুল সেখানে থাকতো। তো সেই বাগানটায় না এখনও যদি কখনো ওই জঙ্গলগুলো ঘোরা হয়, সেখানে কিন্তু প্রচুর ইউরোপিয়ান ফুলের এখনো কিছু অচেনা গাছ পাওয়া যাবে, প্রচুর আছে। তো আমার কাছে ঢোকা তো যায় না, হ্যাঁ ঢোকা যায় না, এবং ঢোকার যেহেতু কেস টেস্ট চলছে ওই ব্যাপার নিয়ে ওখানে, এবং ঘন জঙ্গল হয়ে গেছে খুব ঘন, এবং বর্ষার পর সাপের আতুর ঘর যাকে বলা যায়, ঢোকা ঠিকও না। কিন্তু আমরা তবু ঢুকেছি, বেশ কয়েকবার ঢুকি, প্রায় অজস্রবার ঢুকতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমার ওটা নিয়ে আমি লিখেও ছিলাম, ওটার ইতিহাস। তো মানে আমার তো এমনি তো রিটেন এভিডেন্স কিছু নেই, পুরোটাই ওরাল সোর্স, বিভিন্ন সিনিয়র লোকেদের সাথে কথা বলে, নবাব পরিবারের বিভিন্ন, আমি বহু মানে ঘেটেছি, পুরোনো ডকুমেন্টস ঘেটেছি, রেকর্ডস ঘেটেছি, কিন্তু ওই ইনফরমেশন পাওয়া যায়নি। এবং সব থেকে মজার বিষয় যে আমাদের মসনদ মুর্শিদাবাদের পূর্ণচন্দ্র বাবু, হ্যাঁ, তো তিনি কিন্তু কেল্লার সবকিছু মোটামুটি উল্লেখ করেছেন, শহরের বিভিন্ন কিছু, কিন্তু তিনিও কিন্তু ওই প্যালেসগুলোর ব্যাপারে ওই অংশটা বাদ চলে গেছে, মানে কিছু। আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি যেতে পারেননি, কারণ সেখানে তো সেই সময় খুব রেস্ট্রিকশন থাকতো। এবং সব থেকে যেটা, এবং প্রায় 100 বছর আগে লিখেছেন, তখন রেস্ট্রিকশন তার একটু বেশি, মানে উনি হয়তো ফিল্ড ওয়ার করছেন 1895-95 এই সময়টাতে, এবং তখন হাসান আলী মির্জা ক্ষমতায়। তো সেই সময় ওই মানে আমি বেগম মহল বা ওই চত্বরে মানে যাওয়ার পুরুষ হিসেবে থাকতো, মানে পারমিশন থাকতো না সেখানে যাওয়ার।
এবং ওই অঞ্চলটা, এবং আপনি যদি লক্ষ্য করেন ওই দক্ষিণ দরবাজার পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেল ওই হাজারদুয়ারি রেস্টুরেন্টের ওই দিক দিয়ে, তো ওইখানে না ওইদিকে একটা ওই লাইনটাকে বলা আর্মি লাইন বলা হয়, মানে আর্মি লাইন, মানে ওই কেল্লা, আমাদের কেল্লা তো সাধারণ মানুষরা জানেই না। যেমন দুর্ভাগ্যের বিষয় আমি দেখেছি অনেক মানে বড় বড় পণ্ডিতদেরকেও দেখেছি বলতে, পণ্ডিত যারা মানুষ আমরা বলি, তারাও কনসেপ্ট ক্লিয়ার না আসলে অনেকের কাছে, অনেকে হাজারদুয়ারি কি কেল্লা ভাবছেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে কেল্লাটা পুরো দিল্লি যেমন লাল কেল্লা একদম, ওর ভেতরে যেমন সমস্ত প্রাসাদগুলো, জাস্ট আমাদের নবাবদেরও সেই রকমই ছিল, পুরো দুর্গের মতো ঘেরাও ছিল, একদম ঘেরা ছিল, যার এখন টুকরো টুকরো অংশগুলো দেখা যায়। এবং একটা দিক তো অটোমেটিক নদী দিয়ে একদম সুরক্ষিত, আর আরেকটা দিকে বড় বড় প্রাচীর দিয়ে, এবং প্রাচীর দিয়ে ঘেরা, কিছু কিছু জায়গায় প্রায় 10 ফুট 12 ফুট 15 ফুট উচ্চতার প্রাচীর দেখা যায়। ওই যে প্রাচীরগুলো দেখছেন 10-12 ফুট বা তারও উঁচু, আরো বেশি, সেগুলো হচ্ছে ওই মেহেলসেরা অঞ্চলটা ওইখানে। এবং সেই সময় খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মানে বেগমরা তো খুব সুরক্ষিত থাকছে, এবং ওখানে আমরা অনেকেই বলি যে হারেমের ভেতর বেগমদের খুব বাজেভাবে থাকতো, কিন্তু আমি এটা তো পড়ে এসেছি, শুনে এসেছি যে বেগমদের অবস্থা খুব বাজে থাকতো, মানে একটা দাসের মতো থাকতো তারা, পুরুষতান্ত্রিক সোসাইটি দিয়ে মানে একদম পুরুষদের দ্বারা তারা বঞ্চিত, নিপীড়িত হতো। কিন্তু হারেমে ব্যাপার অন্যরকম ছিল, মানে যারা থেকেছেন হারেমে বা তাদের ছোটবেলা থেকে দেখে এসেছেন, মানে নবাবদের কথা বলছি আমি, যেগুলো শুনেছি আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি, পুরনো গল্প। ইভেন তারা ওখানে মানে তাদের একটা স্বর্গরাজ্য, মেয়েদের একটা স্বর্গরাজ্য ছিল সেখানে, মহিলাদের একটা স্বর্গরাজ্য, সেখানে তাদের রান্না করতে হচ্ছে না, কোনো কাজ নেই সেখানে, মানে সেখানে সবসময় তারা নিজেদের মতো করে আমোদ প্রমোদে ব্যস্ত তারা। ইভেন সেটা এখনকার বা 100 বছর আগেকার না। আমি মারিয়া নুজেন্টের কথা বলতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের ওয়াইফ ছিলেন, তিনি মানে মুর্শিদাবাদে আসছেন মোটামুটি 1812 সালের এপ্রিল মাস। তো তিনি আসছেন, তিনি মুন্নি বেগমের সঙ্গে দেখা করছেন, এবং মানে মুন্নি বেগমের মৃত্যুর ঠিক আগের সময়টা আর কি, মৃত্যুর কিছুদিন আগের আর কি এটা। তো উনি তো 13তে মারা যান, 1813তে মারা যাচ্ছেন, মানে মৃত্যুর উনি 12তে আসছেন, সরি 1 বছর আগেকার। তো তখনও কিন্তু তিনি যে সমস্ত বর্ণনা দিচ্ছেন, অসাধারণ বর্ণনা। এবং সেই সময় ইউরোপীয়রা যারা মানে আসছেন, ইউরোপীয়রা যখন মুর্শিদাবাদ আসছেন, কেল্লা একবার করে আসতেন প্রচুর, সেরকম এমিলি শেক্সপিয়ার থেকে শুরু করে, মহিলাদের কথা বলছি তাদের, তারপরে ধরুন মিসেস সেরউড, মারিয়া নুজেন্ট, এই সমস্ত মহিলারা তারা এসছে, আরও সবাই এসছে, মানে হাচিসন থেকে শুরু করে আরও অনেকেই ছিল, উইলিয়াম হিকি থেকে শুরু করে, তারা তো ছিলই। কিন্তু এই মহিলা যে সমস্ত ব্রিটিশ মহিলারা তারা আসছে মুর্শিদাবাদে এবং কেল্লায় আসছেন, তারা বিভিন্ন নবাবের বেগমদের সাথে দেখা করছেন, তাদের ইন্টারেস্ট ছিল, তারা লিখছে এবং দেখা করে তাদের এক্সপিরিয়েন্সগুলো লিখছেন। আমার পরবর্তী একটা বইয়ে আমি সেগুলো উল্লেখও করেছি, সেই পুরো তাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স উল্লেখ করেছি। এই প্রসঙ্গে আসি। হ্যাঁ, মুর্শিদাবাদ নিয়ে বেশ কিছু ইতিমধ্যে তোমার বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেগুলো সব থেকে প্রথম সম্ভবত তসবিরনামা, যেটা ছবির মাধ্যমে, যে এক্স্যাক্টলি মানে মুর্শিদাবাদের নবাবী স্মৃতিচিহ্নগুলোকে ছবির মাধ্যমে এবং ছবি দিয়ে, যাতে ছবি থেকেই যেন একটা গল্প বেরিয়ে আসে সেরকম ভাবে, মানে মানুষ যারা আসছে মুর্শিদাবাদ সম্পর্কে আগ্রহী, একদম ওই 1 চামচ খাবার তাদের খাইয়ে দাও, যারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তারা নিজেরাই খুঁজে নেবে বাকি খাবারটা। তারপরের যে বইটা আমরা দেখেছি কর্ণ সুবর্ণ টু পলিসি, মানে একদম মুর্শিদাবাদের যে মানে আকর জায়গা, যে জায়গাটা কর্ণ সুবর্ণ থেকে মানে প্রাচীন ইতিহাসটা আমরা পাই সেই সময়, সেই জায়গা থেকে শুরু করে একদম পলাশি পর্যন্ত, এটাও একটা খুব মানে ভায়া জগৎ সেট একদম সেখানেও ঢুকে গেছে। তো তারপরেই যেটা খুব সুন্দর, মানে মুর্শিদাবাদের নবাবী কেল্লার কথা, এই বইটা মানে অত্যন্ত ভালো, আমার ব্যক্তিগত খুব পছন্দের বই। আমি গোটা বইটা ভীষণভাবে পড়েছি এবং এত পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে যেটা অন্য কোনো ইতিহাস বই পাওয়া যায় না। আমার কি বলুন তো, মানে আমার এই বইটা লেখার পেছনে আমার খুব আগ্রহ ছিল যে কেল্লা তো কেউ জানছে না, শহরে আসছে, ঘুরে যাচ্ছে, হাজারদুয়ারি, ইমামবাড়া, কিন্তু নবাবদের যে এত বড় একটা কেল্লা আছে এটা তো জানা উচিত মানুষের। মানে মুর্শিদাবাদের ইতিহাসটা যেন অদ্ভুতভাবে সেই মুর্শিদ কুলিখা থেকে শুরুতে পলাশিতে শেষ, একদম একদম পলাশির পরবর্তী, তারপরে এতগুলো নবাব, তার আগে আমরা 5 জন নবাবকে পাচ্ছি, কিন্তু বাদ বাকি আরো 12 জন নবাব তারপরে যে নবাবি করে গেছেন, তাদের সম্পর্কে তাদের এত মানে এত হিস্ট্রি তাদের, এবং মুর্শিদাবাদে তাদের এত অবদান মানুষ জানি না এগুলো। তো ওই তথ্য থেকে আর কি আমার মনে হয়েছিল যে না, আমাকে একটা কেল্লা নিয়ে মানুষকে জানানো উচিত। তো ওই জন্য আমি পুরোটাই ফিল্ড ওয়ার্ক বেশি মানে হয়েছে, ফিল্ড ওয়ার্ক, কারণ কেল্লা নিয়ে আমি প্রচুর তথ্য কেটেছি, রেকর্ডস উল্লেখ নেই। হ্যাঁ, উল্লেখ কি পাচ্ছিলাম বিভিন্ন পুরোনো ডকুমেন্টসে, যে না ওই নিজামাত লেটেস্ট ফেটেছে যে কেল্লার অমুক জায়গায় এই বিল্ডিংটা খারাপ হয়েছে, এটা সারাই করতে হবে, এত টাকা হলো, এইরকম তথ্য ছোটোখাটো, কিন্তু ডিটেলস তথ্য কিছু নেই।
ফলে ওই আর কি আমার মনে হলো যে না এখনকার কেল্লা কি মানে পুরোনো লোকেদের থেকে ওরাল সোর্সই বেশি ইউজ করেছি আমি সেখানে। আমার মনে হয়েছে যে এগুলো তো হারিয়ে যাবে মানে মানুষগুলো, এবং আমার যে বইগুলো আমি চেষ্টা করি ওরাল সোর্সটাকে বেশি গুরুত্ব দিতে, কারণ সেগুলো হারিয়ে যাবে মানুষগুলো এখন যেগুলো তারা বংশ পরম্পরায় শুনে আসছে, তারা শুনে আসছে, এবং লিখিত লিপিবদ্ধ নেই। প্রাইমারি সোর্স বেশি ইউজ করি, বিভিন্ন ধরুন নিজামাত লেটার্স থেকে শুরু করে বিভিন্ন দলিল দস্তাবেজ পুরোনো, কারণ সেকেন্ডারি সোর্স ইউজ করে কিছু লাভ নেই আমার, কারণ সেগুলো তো অলরেডি কেউ না কেউ ঘেটে করেইছে। ফলে যেগুলো হয়নি কাজ সেগুলোই চেষ্টা করি যে সেগুলো নিয়ে কাজ করার, যেগুলো এখন অব্দি কেউ করেনি, হাত দেয়নি। এরপরে আরেকটা ছিল তোমার দস্তরখানে মুর্শিদাবাদ। এটা হচ্ছে নবাবদের খাওয়া দাওয়ার উপর। মানে আমি 2016-তে আনন্দবাজার একটা আর্টিকেল, 2019-এ আনন্দবাজার একটা আর্টিকেল লিখেছিলাম, 19-এই বোধহয়, নবাবদের খাওয়া দাওয়ার উপর। তো আমার মনে হয়েছে নবাব পরিবারের লোকেরা আমাকে বলেছিল যে এটা নিয়ে তো বই হতে পারে, তুমি বই করো। তো আমি বলেছিলাম আপনারা করুন, কারণ আপনাদের ফ্যামিলির খাবার। তো বলে যে আপনি করুন, আমরা সবাই আপনাকে হেল্প করবো। তো তখন থেকে আর কি মানে মোটামুটি 16 থেকেই 16, 17, 18 থেকে তো ফিল্ড ওয়ার্ক করছি। তো মানে তখন থেকে কিছু তথ্য তো কালেক্ট করা ছিলই, 19 থেকে সিরিয়াস হয়েছিলাম ব্যাপারটা নিয়ে যে না এবার তো করতেই হবে। ফলে ওই মোটামুটি 16 থেকেই যে তথ্য কালেক্ট করা, বিভিন্ন জায়গায় যাওয়া, তাদের বিভিন্ন সাথে কথা বলা, তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন রেসিপি সম্পর্কে কথা বলা, বাড়ির মেয়ে, এবং সবথেকে বড় কথা যে নিজামাত মানে মির্জাফরের ডিসেন্ডেন্টদের সঙ্গে কথা বলা খুব চাপ। ওরা বিশ্বাসই করতো না আমাকে প্রথমে, মানে ব্যাপারটা এরকম ছিল যে সবাই বিশ্বাসঘাতক বলে, তুমিও বিশ্বাসঘাতক বলবে, ভুলভাল। আমার তো বিশ্বাসঘাতক বা ভালো বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসটা উদ্ধার করা, ইতিহাস তুলে আনা। অ্যাকচুয়ালি মানুষ তাই করেছে না, মানে বিভিন্ন সময়ে তাদেরকে দেখিয়ে যে মির্জাফরের বংশধর, এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাদের বরঞ্চ তাদের যে অবদানটুকু রয়েছে সেটাকেও যেন নষ্ট করে হারিয়ে দিয়েছে এক মির্জাফরের তকমা দিয়ে। একদম। এবং ওই মানে তারপর কি হলো, মানে ওদের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লেগেছে, আমার বেশ কয়েক বছর কেটে গেছে। তারপর ওরা আমাকে একদম ঘরের ছেলে বানিয়ে নিয়েছে, মানে তারপর খুব ইনফরমেশন ওদের যে কোনো প্রোগ্রামে ইনভাইট করা থেকে শুরু করে। ফলে আমার ওই খাবার, তাদের বাড়ির যে সিনিয়র মহিলা যারা আছেন তাদের সঙ্গে কথা বলা, তারা তো বাইরের লোকেদের সঙ্গে কথা বলতেই চায় না। তো কিন্তু ওই যে একটা সময় গিয়ে তারা ঘরের ছেলে হয়ে গেছি, ফলে তারা বাড়িতে ডেকে রীতিমতো তাদের সেই বয়স্ক মানুষ তারা কথা বলেছে, বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। তাদের থেকে বিভিন্ন রেসিপি, যেমন মাহি পোলাওয়ের রেসিপি, ওই যে দস্তরখানে মুর্শিদাবাদ, বইটা হচ্ছে পুরো নবাবদের খাওয়া দাওয়ার উপরে একটা কিস্সা, মানে নবাবদের কি খেতেন, আজকে কি খাচ্ছেন, টোটাল। তো এই নিয়ে প্রচুর ইনফরমেশন ওখানে দেওয়ার চেষ্টা করেছি, মানে যতগুলো পাওয়া গেছে আর কি। অন্য চোখে মুর্শিদাবাদ, তার আরেকটি বই তোমার, এটা কি কিভাবে? অন্য চোখে মুর্শিদাবাদটা হচ্ছে নবাবী ঘরানা থেকে একটু বেরিয়ে মুর্শিদাবাদের যে আরো বিভিন্ন প্রান্তে যে সমস্ত আননোন হিস্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে, মানে অপ্রচলিত ইতিহাস যেগুলো মানুষ জানে না বা যেগুলো মানুষ পাবে না সচরাচর, সেইগুলো নিয়ে আর কি। যেমন দেখা গেল নসিপুর রাজার, ওখানে একটা নসিপুর রাজার ইন্টারভিউ নিয়ে আছে। ওই ফিদিয়াতুল মৌলা আন্টি যিনি আছেন, হাজারদুয়ারিতে সংসার শুরু করেছিলেন 8 বছর, তার পুরো এক্সপিরিয়েন্স আছে। নবাব আমলে একজন মানে শেষ হাতি যিনি যে ছিল আর কি, চলন পিয়ারি, সেই হাতির মাহুত যিনি ছিলেন, তার ইন্টারভিউ নেওয়া আছে। মানে আননোন সেই ছবিটাও দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সমস্ত বিষয়টা ঐতিহ্যবাহী খাবার নিয়েও তো আরেকটা, হ্যাঁ সেটা মুর্শিদাবাদের এই দস্তরখান শুধু মুর্শিদাবাদের নবাবদের, কিন্তু ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী খাবার যেটা, সেটা গোটা জেলার যে সমস্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে নিয়ে আর কি তার ইতিহাস এবং সেই খাবারগুলো সম্পর্কে লেখা আছে। আর তোমার সব থেকে লেটেস্ট যেটা এই কলকাতার মানে বর্তমান বইমেলায় যেটা প্রকাশিত হলো, সিরাজউদ্দৌলার পরে, এবং সেটা আপনি আপনার সঙ্গে প্রথমে যে কথা হচ্ছিল যে অতগুলো নবাব এই নাজাফি ডাইনেস্টির, অথচ মানুষ জানেই না সেগুলো, তাদের স্ট্রাগল। তো আমার এই সিরাজউদ্দৌলার পরে এই বইটার করার উদ্দেশ্যই হচ্ছে এই নবাবগুলো সম্পর্কে জানানো, যে তাদের কত স্ট্রাগল ছিল, তারা কিভাবে আজকে মানে ক্ষমতায় ছিল, কতটা মানে ইংরেজরা কতটা কষ্ট দিয়েছে তাদেরকে, তারা কতটা মানে ইভেন মানে গল্প ছলে আমরা আসবো পরে হয়তো এই বিষয়ে বলতে। মানে আমি একটা কথা বলি এখানে, যে নবাব বাবর আলীর সময়, তো নবাব বাবর আলীর সময় কোনো এক ইংরেজ অফিসার এসছেন তার সঙ্গে, গভর্নর জেনারেল সেই সময়। তো তিনি নর্মাল নিয়ম ছিল যে নবাব পরিবারে কেউ এলে তাকে আতর দিয়ে এবং পান দিয়ে তাকে ওয়েলকাম জানানো হতো। তো নবাব বাবর আলী সেই ক্ষমতাটুকু তার ছিল না যে তাকে আতর দিয়ে ওয়েলকাম জানাবে। ফলে নবাব সেই ব্রিটিশ অফিসার প্রচণ্ড রেগে গেছিলেন আর কি, এবং প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন। কিন্তু তিনি পরে খুব আফসোস করেছেন, পরে তখন তার লেখা অটোবায়োগ্রাফি থেকেই বলছি আর কি, সেই ব্রিটিশ অফিসারের। তো পরে যখন বুঝতে পারলেন যে নবাবের আর্থিক অবস্থা সত্যি খুব খারাপ, তখন তিনি আফসোস করেছিলেন যে না, এটা আমার ভুল হয়েছে। তো ওই সমস্তগুলো আমার পরবর্তী যে বই খুশবু-এ-গুলিস্তান,
সেখানে আশা করি থাকবে, আমি রাখছি ওখানে আর কি। নেক্সট পরবর্তী বইটা মোটামুটি কোন সময় করে আসছে? পরবর্তী বই অলরেডি প্রেসে আছে, ওরা জানি না, হয়তো খুব সম্ভব হলে হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে চলে আসতে পারে। পরবর্তী বইয়ের তুমি বেশ কিছু আমাকে শোনাচ্ছিলে, আমি চাই একটু আমার দর্শকদের তুমি তার কিছু অংশ যদি শোনাও। পরবর্তী বইটাই আমি যেটা রেখেছি যে একদম আননোন হিস্ট্রি, মানে যেগুলো নবাবী আমলের এখন অবধি হয়নি, মানে যেগুলো নর্মালি খুব একটা দেখা যায় না যেসব কথা, যেমন নবাবদের শিকার কথা, নবাবরা কী করে শিকার করতো, নবাবরা রত্নবিলাস, নবাবরা কি রত্ন পড়তো, কেমন রত্ন পড়তো, কেন পড়তো, তার কি গল্প, কেন পড়তো, এই যে বাজুবান্ধ কখন পড়ছে, এই যে বাজুবান্ধ সাথে কখনো ডায়মন্ড থাকছে, কখনো চুনি থাকছে, কোনো দিকে পান্না থাকছে, এই বাজুবান্ধের মানে কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন নবাবরা যাচ্ছে তখন বাজুবান্ধ পড়ছে হাতে। তো এই যে বিভিন্ন নবাব ওয়াসিফ আলী মির্জার রত্নের প্রতি একটা আলাদা, এখানে যে মানে যে নবাবদের যে অংশগুলো উঠে এসছে সেটা আমাদের কোন বংশের? আফসার বংশ, নাজাফি বংশ না? এইখানে আমার সব বইতেই আমি নাজাফি ডাইনেস্টিকে বেশি গুরুত্ব দিই সবসময়। তাদের সময়টা বেশি, যেহেতু কারণ তাদের সময়টা বেশি এবং তাদের নিয়ে সেরকম কোনো কাজ সে অর্থে হয়নি, ফলে আমার তাদেরকে নিয়েই বেশি আগ্রহ এবং তাদের নিয়ে আমি বেশি কাজ করি। এবং যেটা মানুষের কাছে সব থেকে অজ্ঞাত হয়ে রয়েছে। একদম একদম মীর জাফরকে যদি কেউ বিশ্বাসঘাতক বলে সেটা বলতে পারে, কিন্তু এর মীর জাফরকে বিশ্বাসঘাতক না বলারও অনেক কারণ অনেকে লিখেছেন, অনেক বই বেরিয়েছে, আমি সেসব প্রসঙ্গে যাব না, সেটা বহুল চর্চিত বিষয়। কিন্তু মীর জাফর যদি বিশ্বাসঘাতক হয়েও থাকে, মানছি আমি, যদি হয়েও থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বিশ্বাসঘাতক, কিন্তু তার বংশধররা কি দোষ করলো? সেটা তো একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার, এবং সেই সময় শুধু মীর জাফর, একই পরিবারে 5টা ভাই 5 রকম হয়, সেখানে একটা বংশধর আমার কোনো লাভ আছে? থেকে যেটা বড় ব্যাপার, মীর জাফরের সেই সময়টা যদি আমি দেখি, সেই সময় তো বিশ্বাসঘাতকতা অনেকেই করতো, প্রচুর ইতিহাস খুঁজতে গেলে। সুলতানি যুগের 60-65টা যে আমাদের সুলতান বাংলায় ছিলেন, ভয়ঙ্কর ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা পড়ি, এবং মোগলদের ক্ষেত্রে কি আছে একই তো। তাহলে আমি যদি আলিবর্দী খান কি দেখি, আলিবর্দী খান হয়তো বর্গীয় দমন করলেন বলে তার মির্জাপুরের সিংহাসনের লোভ যদি থাকতো, তাহলে সিরাজউদ্দৌলা যখন আলিবর্দী যখন মির্জাফরকে দায়িত্ব দিলেন যে সিরাজউদ্দৌলাকে নজরানা দিয়ে মির্জাফর কখনোই সম্মানিত করতেন না, উনি সিংহাসনটা তখনই নিতে পারতেন, সে ক্ষমতা তখন ওনার ছিল, সেই ক্ষমতা ছিল একদমই। আমাদের যেটা ভাবে সাধারণ যেটা করেননি উনি, করেননি। আমাদের ইতিহাস যেভাবে দেখা হয় না, মানে হয় মীর জাফরকে প্রচণ্ড দোষী মানা হয় আর সিরাজকে ধোয়া তুলসী পাতা মনে করা হয়, অথবা মানে সিরাজকে কেউ প্রচণ্ড খারাপ ভাবছে, মীর জাফরকে পুরো ভালো করে দিচ্ছে। এই ভাবনাটাই ভুল। এই পরিবর্তনটা কিন্তু প্রপার যে আমাদের আপর গ্রন্থ যেগুলো ফার্সি ভাষী যে অনুবাদ যে গ্রন্থগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু এইভাবে কিন্তু লেখা নেই যে বিশ্বাসঘাতক তকমাটাই কিন্তু মীর জাফরকে দেওয়া নেই। এটা পরবর্তীকালে যখন যাত্রা নাটক থিয়েটার যখন হলো, মানে 71-এর মুক্তিযুদ্ধ যখন এলো যে মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে, সেই সময় কিন্তু দুটো ভাগ কর, ভিলেন এবং নায়ক, একদম, এবং তখন থেকে চলে আসছে, এবং অ্যাকচুয়ালি এটার মাধ্যমে ইতিহাস বিকৃত হচ্ছে। এবার মানুষকে বোঝা উচিত যে আমরা কেউ ভাবি যে সিরাজউদ্দৌলা খুব ভালো নবাব ছিলেন, ডেফিনেটলি ঠিক আছে, নবাব ভালো ছিলেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি ভালো ছিলেন বলে কি তার কোনো খারাপ দিক ছিল না? অবশ্যই তার খারাপ ভালো নিয়েই তো নবাব, মানুষ খারাপ ভালো সব ভালো নিয়েই খারাপ, মানুষ মানেই সেটা খারাপ ভালো থাকবে। আর নবাবী করার সুযোগ কদিন পেয়েছেন। ফলে আমরা যদি একেবারে মানে ভেবে নিই যে একদম ধোয়া তুলসী পাতা ছিলেন বা একজন পুরো খারাপ ছিলেন, তো ভুল হবে। সেটা দুজনের মধ্যেই ভালো খারাপ ছিল, সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। আমরা ওই মানে ইতিহাস তো কখনো আবেগ দিয়ে হয় না, ইতিহাসে আবেগের কোনো স্থান নেই, আবেগ দিলে ইতিহাস বিকৃত হবে, নষ্ট হবে। ফলে ইতিহাসে যেটা ঘটনা সেটা বলতে হবে, সেটা খারাপ হলেও আমাদের সহ্য করতে হবে, ভালো হলেও সেটা মেনে নিতে। ফলে আবেগ দিয়ে ইতিহাসের কোনো জায়গা নেই, সুতরাং আবেগ সরিয়ে ইতিহাস ভাবতে হবে। আর মানে আমাদের তো যেটা করা হয় যে নাজাফি ডাইনেস্টি নিয়ে আমার যেটা বলার, সেটা হচ্ছে যে এই এত অবদান এদের, এই যে আজকে মুর্শিদাবাদে আসছে মানুষ যারা, তো এটা অস্বীকার করার উপায় নেই যে সবাই সিরাজের প্রতি আবেগ নিয়ে আসছে তো মুর্শিদাবাদে, কিন্তু দেখে যাচ্ছে সব নাজাফি বংশের সব তৈরি, প্রত্যেকেই তাই। ফলে আমার কথা সেটাই যে আমি ইতিহাসে আবেগকে সরিয়ে রেখে ইতিহাস চর্চা করব, যেখানে আবেগের কোনো দাম থাকবে না, আবেগের কোনো স্থান থাকবে না। হ্যাঁ, এবার কি হচ্ছে যে আমাদের যে একাডেমিক বইগুলোতে যদি বলি, সেখানে কিন্তু সব থেকে বাজে ব্যাপার যে আমাদের পলাশির যুদ্ধের পর নাজমুদ্দৌলা অবধি দেখানো হয়, যে দেওয়ানি লাভটা হচ্ছে ওই অবধি, বা খুব বেশি ক্ষেত্রে আবার সাইফুদ্দৌলা, কিছু কিছু ক্ষেত্রে ওই 76-এর মন্বন্তর টানছে সাইফুদ্দৌলা, মোবারকুদ্দৌলা, কিছু কিছু ক্ষেত্রে সেটা বাবর আলী, আলিজা, এদেরকে কেউ চেনেই না, নামগুলি শোনেনি কোনোদিন। অথচ এই বাবর আলী, আলিজা, এদের হয়তো পলিটিক্যাল কোনো ভ্যালু ছিল না সে অর্থে, কিন্তু সোশ্যাল ইতিহাসের ক্ষেত্রে, সামাজিক ইতিহাসের ক্ষেত্রে তো, সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে তো এদের একটা বড় ভূমিকা ছিল।
ঠিক। সেগুলো মানুষের জানা উচিত। এতগুলো নবাব, তাদের সম্পর্কে কোনো কাজ নেই, কোনো ভালো বই নেই এদের ওপর, থাকা উচিত এদের। নাজিফি ডাইনেস্টির ওপর এই যে আমাদের হুমায়ুন শাহ, মানছি তার হয়তো পলিটিক্যাল কোনো ক্ষমতা ছিল না, অর্থনৈতিক কোনো ক্ষমতা ছিল না, কিন্তু একজন কালচারাল দিক দিয়ে তো তিনি একজন খুব বড় নবাব হতে ছিলেন, ডেফিনেটলি তিনি ছিলেনও। নবাব ওয়াসিফ আলী মির্জা, বিভিন্ন কারণে তার খুব গুরুত্ব ছিলই। আমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যদি বলি, তার শিক্ষা দীক্ষার কথা বলি, তাহলে তো অবশ্যই তিনি একটা বড় ব্যক্তিত্ব। তাকে নিয়ে একটা বাংলা বই নেই, মুর্শিদাবাদ ইংরেজি বই ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তাতে তো একটা বড় অবদান, তার বিরাট অবদান ওয়াসিফ আলী মির্জা ছিলই অবশ্যই। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চূড়ান্ত দৃষ্টান্ত রেখে গেছিলেন আমাদের যখন গ্রেট ক্যালকাটা কিলিং যখন হয়। একদম একদম। আমি একটা গল্প বলি এখানে। আমাকে এটা বলেছিলেন নবাব পরিবারেরই ডক্টর রেজা আলী খান, উনি তো চলে গেছেন কোভিডের সময়। তো খুব ভালো লেগেছিল যখন দাঙ্গা হয়েছে কলকাতায় 46-এ। তো এই ভদ্রলোক ওয়াসিফ আলী মির্জা, তখন আমি শুনলাম যে ব্রিটিশ গভর্নমেন্টই হয়তো ওনাকে বলেছিল যে আপনি একটু আসুন, মানে আপনি গেলে আপনার তো প্রজায় না, আপনি চেষ্টা করলে পারবেন। তো তখন তিনি ওই জিপ গাড়িগুলো হয়, সেই জিপ গাড়িগুলোতে দাঁড়িয়ে নাকি ওই যে সমস্ত দাঙ্গা বিধ্বস্ত কলকাতার মুসলিম এবং হিন্দু এলাকা, সেখানে উনি গাড়িতে দাঁড়িয়ে জাস্ট হাতটা মানে এইভাবে হাতটা জড়ো করে উনি জাস্ট দাঁড়িয়ে আছেন গাড়িতে, আর গাড়িগুলো সেই মানে সেই মহল্লা দিয়ে, সেই পাড়াগুলো দিয়ে যাচ্ছে। ওনার কিচ্ছু কথা বলেননি, উনি জাস্ট হাত জড়ো করে এইভাবে দাঁড়িয়ে আছেন গাড়িতে, আর তার চোখ জল ছলছল করতে জলে, আর কিচ্ছু করেনি। তারপরেই নাকি সব দাঙ্গা থেমে যায় তারপরে, এরকম। এবং আমি ইয়েতেও পড়েছিলাম আমাদের কমল বন্দ্যোপাধ্যায়ের, সেখানেও মানে উনি নাকি রিভলভার নিয়েও পাহারা দিয়েছিলেন এবং ওনার প্যালেসে বহু হিন্দুকে উনি আশ্রয় দিয়েছিলেন। একদম যে একটা হিন্দুকে যদি মারতে হয় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে, এবং রিভলভার নিজস্ব যে রিভলভার ছিল সেটা বের করে নাকি উনি পাহারা দিয়েছিলেন সমানে। একদম। ফলে এদের তো অবদান অস্বীকার করার উপায় নেই। একদম। আমি যদি কজন মানুষ জানেই না, আর যাদের চেনে তাদের ওই বলে যে ভাতাভোগী নবাব, তার পঙ্গু নবাব, অনেক কিছু বলে, অনেক কিছুই ভাবে। কিন্তু ইভেন মানে আমার সব থেকে দুঃখ লাগে, খারাপ লাগে যে এই সমস্ত মানে নবাবদের, এদের তো অবদানকে অস্বীকার করার উপায় নেই। তাহলে এদের তো লেখা উচিত, এদের নিয়ে বলা উচিত, কেউ বলে না, কেউ ভাবেই না, এদের নিয়ে জানেই না। বিষয়টা কি, 200 বছর আমরা ইংরেজদের গোলামি স্বীকার করেছি এবং আমরা 200 বছর ইংরেজদেরকে উৎখাত করতে পারিনি, তাই সব রাগটা গিয়ে আমাদের পড়েছে মির্জাফরের উপরে। তারই দোষ, মানে কিন্তু মির্জাফরের হাত ধরে কিন্তু ব্রিটিশরা ঢোকেনি, কারণ তার হাত কোনো ক্ষমতাই কিন্তু ব্রিটিশদের কাছে যায়নি। পরবর্তী যারা নাজিমুদ্দৌলা, সাইফুদ্দৌলার সময় মোগল গভর্নমেন্ট দিয়েছে, ধীরে ধীরে গেছে, এবং তারা দেওয়ানি মোগল গভর্নমেন্ট, মির্জাফর তো তাদের দেওয়ানি দেয়নি, এবং মির্জাফর কিন্তু পুরোপুরিভাবেই নবাব ছিলেন। একদম। ব্রিটিশ সৈন্য দিয়ে মির্জাফরকে সহযোগিতা করেছে পরবর্তী যুদ্ধগুলোর ক্ষেত্রে। একদম। এবং তিনি চাইলেই অনেক কিছু করতে পারতেন তিনি। এবং সব থেকে যেটা আর একটা ব্যাপার এখানে, যে মির্জাফর যদি আমি তর্কের ক্ষেত্রে মেনেও নিই যে ব্রিটিশদের সাহায্য নিয়েছেন, তাহলে সিরাজও তো নিয়েছেন। বিদেশি আজকে যদি ইংরেজ না এসে যদি ফরাসি আসতো, সিরাজ যদি জিতে যেত, তাহলে সেই ফরাসি যদি মাথাচাড়া দিয়ে আবার ভারতবর্ষকে পরাধীন করতো, তাহলে যে দোষটা মির্জাফরকে দেওয়া হয়, সে দোষটা আমাদের সিরাজকেই দিতে হতো। একদম। তা আমি এটাই বলি সবাইকে যে ভাই পড়াশোনা করে আসো, মানে তর্কের খাতিরে কিছু বলে লাভ নেই। একদম। আবেগ দিয়ে ইতিহাস চলে না। তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে তথ্য দিয়ে কথা বলো। এখন তো দুর্ভাগ্যের বিষয়, তথ্য দিয়ে কথা বলার কেউ নেই, তথ্য কেউ ঘাটেই না, এখন সব আবেগের ইতিহাস চলছে। মানে এটাই দুঃখের বিষয়, মানে কেউ পড়াশোনা করে আসবে না, সবাই ওই ভুলভাল। ওই তো বললাম, মুর্শিদ কুলি খান নামটা মনে রেখেছে মানুষ মুর্শিদাবাদের জন্য, আর সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধের জন্য দিয়ে গল্প শেষ ওখানে। পলাশী যুদ্ধের পর নাকি কেউ আর নবাবই হয় না, নবাবই হয়নি অদ্ভুত ভাবে। এবং বাংলার শেষ স্বাধীন নবাব নাকি সিরাজউদ্দৌলা। আচ্ছা, আমি এটা কিছু বুঝতে পারি না, স্বাধীন নবাব কি করে হয়? নবাব পোস্টটা তো একটা পরাধীন পোস্ট, ওটা তো চাকরি, সেই অর্থে অবশ্যই চাকরি, প্রভিন্সের একটা শাসক। একদম। তাহলে স্বাধীন নবাবের কনসেপ্ট তো আসেই না এখানে। আর যদি বাংলার শেষ নবাব বলি, সেটা তো অবশ্যই ফেরদৌনজা, মনসুর আলী খান ফেরদৌনজা। তিনি বাংলার শেষ নবাব নাজিম অফ বেঙ্গল। নবাব বললে ভুল হবে, হ্যাঁ, নবাব নাজিম অফ বেঙ্গল, একদম শেষ নবাব নাজিম। তাহলে এখানে তো যারা ওই আমাদের মানে প্রচলিত ধারা যে না, আমরা মির্জাফর, সিরাজ আর মির্জাফরের বাইরে বেরোবো না, এবং কলকাতা কেন্দ্রিক মানুষদের একটা ধারণা আছে, লেখকদেরও বলবো, ওরাও কিন্তু ওই সিরাজ মির্জাফরের বাইরে বেরোতে পারে না, কারণ বিশাল বড় পাঠকের চাহিদা এখনো সিরাজ মির্জাফর। ওইটাই তো। এই যে কেল্লা নিজামতে আমাদের অনেক জায়গায় বাউন্ডারি ওয়াল কিছু কিছু আছে, কিছু কিছু ধ্বংস হয়ে গেছে, প্রচুর জায়গা বেদখল হয়ে গেছে, দোকান হয়ে গেছে, হোটেল হয়ে গেছে। তবুও বোঝা যায় যে এটা একটা পুরো কেল্লা এরিয়া ছিল, এবং একসময় উঁচু পাঁচিল দিয়ে একটা ঘেরা পুরো সুরক্ষিত স্থান ছিল, এটা পরিষ্কার বোঝা যায়। তো এই কেল্লা নিজামতের
যে যারা এখন বসবাস করছে ভেতরে প্রচুর মানুষ বসবাস করেন, এরা কারা? এদের মধ্যে তো অনেকেই মির্জাফরের বংশধরও আছেন, অবশ্যই অবশ্যই আবার বহু ইরানি দেখতে পাই আমরা। হ্যাঁ। তো এরা কারা, এদের পরিচয়গুলো কি? আচ্ছা আচ্ছা, আমি এইটা আসার আগে না কেল্লা সম্পর্কে একটু বলি। কেল্লার যে বিষয়টা, এই যে কেল্লাটা দেখছি সেটা নবাব সুজাউদ্দিন খানের আমলে তৈরি এই কেল্লাটা। তো তিনি যে কেল্লাটা করেছিলেন, যার প্রথম গেটটা ছিল রওনক আফজা গেট, সেটা আমরা ওই হাজারদুয়ারি রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে এলে পাবো আমরা। যাই হোক, তো এই যে কেল্লার এখনকার যে রূপ দেখছি প্রায় 1 কিলোমিটার মতো, মানে আমরা যদি দক্ষিণ দরজার দিকে আর ওইদিকে আপনার ওই ইমামবাড়ার পেছনে ইমামবাড়া দরওয়াজা, এইটা ত্রিপোলিয়া গেট, ওদিকে ওই যত চকগেট একটা আছে, চকগেট মানে এই কটা। কিন্তু কেল্লার কথা যদি বলি, আমি বাকের আলী মির্জা সাহেব, যিনি প্রায় 90 বছর বয়স্ক, উনি হাজারদুয়ারির সুপারিনটেন্ডেন্ট ছিলেন, রিটায়ার্ড করে তিনি মারা গেলেন কিছুদিন আগে। তো বাকের আলী মির্জা সাহেবের কাছে শুনেছিলাম যে কেল্লা নিজামতটা এই যে এখনকার রূপ সেটা অনেক পরের, সেটা নবাব মানে ফেরদুনজা বা হাসান আলী মির্জা এই সময়ের এই বর্তমান রূপ পেয়েছে। কেল্লা নাকি আগে আরও অনেক বড় ছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কোথা থেকে বলছেন, তো উনি বললেন যে ওই সময় হাজারদুয়ারিতে প্রচুর দলিল দস্তাবেজ একসময় উনি পড়েছেন, পূর্বপুরুষদের থেকে শুনেছেন, তো বংশ পরম্পরায় শুনে এসেছেন। তো বললো যে কেল্লা একেবারে ওই জাফরাগঞ্জ, ইচ্ছাগঞ্জ হয়ে মানে নসিপুরের আগে অব্দি এরিয়া, আর এদিকে আপনার তোপখানা যে আছে আর কি, মানে জাহান কোষা কামান, ওই গ্রাম ওইটা নিয়েছিল। তারপরে উনি বলছেন যে একসময় কেল্লা তারপরে আরও পরে নাকি আরও ছোট হয়েছিল যখন, তারপরে তো সেটা ওই এখনকার যে রেজিস্ট্রি অফিস, মানে আমাদের ওই ত্রিপোলিয়া গেট হয়ে, মানে একদম ওই জাফরাগঞ্জ থেকে শুরু করে ত্রিপোলিয়া গেট হয়ে রেজিস্ট্রি অফিস হয়ে আস্তাবল হয়ে এই আমাদের শাহনগর ঘাটের পুরো এরিয়াটাই ছিল আর কি কেল্লার ভেতরে। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা কি নবাব সাহেব, কেল্লা অথচ আস্তাবল কেন বাইরে? তো উনি বললেন যে আগে আস্তাবল কেল্লার ভেতরেই ছিল, এবং সেটা আমি পুরনো রেকর্ডস থেকে পেয়েছি, নিজামত লেটার্স পড়েছি। সেখানে যখন হাজারদুয়ারি তৈরি করা হচ্ছে তখন ওই আস্তাবলটা ভেঙে দেওয়া হচ্ছে, এবং অনেক বাড়ি সিরাজের ইমামবাড়াটা সরানোর কথা ভাবা হচ্ছিল, তারপরে মানে আরও যে সমস্ত বাড়িঘরগুলো ছিল সেগুলো সরানোর কথা বলা হচ্ছিল। তো সেই সময় আস্তাবলটা ভেঙে দেওয়া হয় কারণ হাজারদুয়ারিটা তৈরি করার জন্য, এবং তখন আস্তাবলটা ভেঙে দিয়ে এই নতুন যেটা হয়েছে সেখানে তৈরি করা হয়। তো এরকম অনেক কিছুই পাওয়া যায়। এবার কেল্লার যে অংশ, বিশাল বড় অংশ ছিল, এবং কেল্লা সম্পর্কে আরেকটা কথা, যে সরফরাজ খানের কেল্লা নাকি অন্য জায়গায় ছিল, সেইটা বলা হয় যে এখন যেটা স্টেশন চত্বর নাগিনাবাগ, ওই চত্বরে একটা বিশাল বড় কেল্লা ছিল সরফরাজ খানের, সেটা প্রথম দিকে, মানে এবং সেটা নাকি ওর কেল্লার ভিতরেই ছিল। এবং এই যে কুলহেরিয়া অঞ্চলটা, এই পুরো মানে স্টেশন থেকে কুলহেরিয়া অঞ্চল হয়ে পুরো এরিয়াটা নাকি সরফরাজ খান বা ওই মুর্শিদ কুলি খানের যে মানে এরিয়া ছিল সেইটা, পরে ওই সরফরাজ খান, এই সুজাউদ্দিন খান এসে তো সব ভেঙে টেঙে দিয়ে আবার নতুন ভাবে তৈরি করে। তো আপনার যেটা প্রশ্ন ছিল যে কেল্লায় এখন কারা থাকে, কেল্লায় মোটামুটি প্রায় 100টা ফ্যামিলি নিজামত পরিবারের থাকে। সেই সাথে নবাব পরিবারের বিভিন্ন কর্মচারী একসময় থাকতো, নবাবদের তাদের বংশধররা, তাদেরকে থাকতে দেওয়া, যারা বেরিয়ে যায়নি এখনো রয়ে গেছে, এখনো যারা থেকে বংশ পরম্পরায় জায়গা দিয়েছে তারা থাকছে ওখানে। কিছু মানুষ থাকে যারা মানে ওই স্টেটে চাকরি করতো, তারা তাদের ফ্যামিলি থাকার জন্য জায়গা দিয়েছিল, তারা থাকে। আর কিছু এখন তো স্টেট লিজ দিয়েছে, ফলে বাইরের প্রচুর লোক দোকান টোকান করে তারা এখন থাকতে শুরু করেছে। কিন্তু এখনো প্রায় 100-150 মানে মোটামুটি 100টা ফ্যামিলি বলতে পারি থাকে। সেই অর্থে মির্জাফরের পরিবার এখনো 100-র উপর পরিবার রয়েছে। হ্যাঁ, কেল্লার ভেতরেই সেটা, কেল্লার ভেতরেই একটা ব্যাপার আছে ওদের মধ্যে, যে ওই মানে ওদের তো একটা হয় যে নিকাহ ম্যারেজ আর মোতাহ ম্যারেজ। তো মানে একটা হচ্ছে নিকাহ ম্যারেজ, যেটা একদম নর্মাল আইনসম্মত বিয়ে, আর একটা হচ্ছে মোতাহ কন্ট্রাকচুয়াল ম্যারেজ, উপপত্নী। তো ফলে তাদের যেসব সন্তানরা হতো তারাও আছে, কিন্তু তাদের চিরকালই তারা একটা হতো যে কি হয়, মানে তাদের ওই গুরুত্ব, যে আমি অনেক বড় ফ্যামিলির যারা নিকাহ ম্যারেজের সন্তান, ফলে তারা খুব নিজেদেরকে আরো মানে দুই দিকেরই যাদের ব্লাড খুব রয়্যাল আর কি, তারা কিন্তু তাদেরকে হেয় চোখে দেখতো আর কি, হেয় করতো। তো ওই এখনো সেটা থেকে গেছে, এখন অনেকে মনে করে না, মানে না যে না ওরা। সিরাজউদ্দৌলার পরিবারেরও তারা এখনো অনেকেই রয়ে গেছেন এখানে, মানে উম্মে জোহরার মাধ্যমে যারা বিস্তার লাভ করেছিলেন, তারা মির্জাফরের পরিবারের সঙ্গে অনেকেই বৈবাহিক সূত্রে মিলেমিশে একাকার হয়ে ওই একসাথেই তারা এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং সরফরাজ খানের বংশধরদের সঙ্গে এখনো আছে। ইভেন মুর্শিদ কুলি খানের ওই ট্রেন্ড চলছে আর কি, সরফরাজ খান, কিন্তু কেউ পরিচয় দেয় না, প্রত্যেকই মির্জাফরের বংশধর হিসেবেই এস্টাবলিশড হয়ে গেছে। এবং আরেকটা মজার বিষয় নিজামত পরিবারে সেই সময় না, মানে লখনৌয়ের সঙ্গে ঘরানায়, লখনৌয়ের অনেকের সাথে বিয়ে হতো, লখনৌয়ের যে নবাব তাদের সঙ্গে বিয়ে হতো অনেকে, এবং এখনো আছেন। আমার সঙ্গে ভদ্রলোকের খুব ভালো পরিচয়,
ওয়াসেক বাহাদুর। তো উনি বলছিলেন যে উনার যে পূর্বপুরুষ তারা লখনউয়ের আপনার ওই যে লখনউ নবাব, নামটা ভুলে যাচ্ছি আমি, আসিফউদ্দৌলা, আসিফউদ্দৌলার বংশধর, মানে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ আসিফউদ্দৌলা। তো তার বাবার দিক আসিফউদ্দৌলা, মায়ের দিক মোবারকুদ্দৌলা, মানে এই ডিসেন্ডেন্ট। ফলে তাদের যে বংশধারা দুই দিকেই রিচ, এবং এখনো তার মায়ের দিকের এখানে পেনশন পেতো তার মায়েরা, আর তার বাবারা পেতো ওই লখনউয়ের নবাবের পেনশন, ওয়াসিকা বলা হতো সেটাকে। ফলে এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে নবাব হাজারদুয়ারিতে এই একটা ইকরার নামা বলে একটা চিঠি আছে ছোট্ট, সেখানে নবাব ফেরুদুনজা বিয়ে করছে 30টা প্রায়, মানে 24টা মোতাহ ম্যারেজ, 6টা নিকাহ ম্যারেজ। অথচ তার মেয়ের সঙ্গে একজন মানে লখনউয়ের একজন খুব রইসের বিয়ে দিচ্ছেন, ভদ্রলোকের নামটা এক্সাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেইখানে উনি প্রতিশ্রুতি দিয়ে নিচ্ছেন যে আমার মেয়ের জীবিত অবস্থায় তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, মানে এরকম অজস্র সব মজার সব ঘটনা। ওনার প্রায় 100টার উপর ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, 101টা শোনা যায়, কেউ বাঁচেনি বেশি। হ্যাঁ, কিন্তু ওই মানে ফেরুদুনজার টাইমের থেকেই কেল্লায় হাহাকার শুরু হলো। মানে এই যে প্রথমের দিকে নবাবদের ছেলে মেয়ে তো অল্পই হতো, ম্যাক্সিমাম সময় এত বেশি ছেলে মেয়ে থাকবে কোথায়, কতগুলো প্রাসাদ করবে, তখন তো তার পেনশন কমে যাচ্ছে, ব্রিটিশদের পেনশন তো কমিয়ে দিয়েছে, আর তাদের যা ঠাটবাট, তাদের যে নবাবিয়ানা, মানে ভাবুন সেই সময় প্রায় 16 লক্ষ টাকা পেনশন দিচ্ছে, 8 লাখ টাকা তার ব্যক্তিগত, বা 7.5 লাখ টাকা ব্যক্তিগত সম্পত্তি পেনশনের, তার সংসার চলছে না। ইয়ারলি 7.5 লাখ টাকা আজ থেকে প্রায় 200-250 বছর আগে চলছে না। অথচ আজকের গেজেটেড অফিসারদের, মুন্নি বেগমই তো মাসে 12,000 টাকা তখন, এখন এই 300 বছর পর মানুষ 12,000 টাকা রোজগার করতে হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ। সেখানে উনি তখন সেই 300 বছর আগে 12,000 টাকা মাসে পাচ্ছেন মুন্নি বেগম পেনশন। তাহলে তো এইরকম ব্যাপার। এবার যেটা হচ্ছে যে নিজামাত পরিবারের মানে যে মানুষগুলো এখনও তাদের কালচার ধরে রাখার চেষ্টা করছে, তবে দুর্ভাগ্যের বিষয় নিজামাত পরিবারের যে সমস্ত নতুন জেনারেশন, তাদের ফ্যামিলি নিয়ে কোনো আগ্রহ নেই, কোনো ভালোবাসা নেই, আগ্রহ নেই। তারা জানে মীর জাফরের ডিসেন্ডেন্ট, এইটুকুই, নবাব পরিবারের সাথে তারা যুক্ত, কিন্তু তাদের ফ্যামিলিদের নিয়ে যে কিছু করা, তাদের হিস্ট্রিকে পরিচয় দেয় না, তাদের নিয়ে কোনো আগ্রহ নেই তাদের। ফলে যারা চলে যাচ্ছে খুব আফসোস করে তারা, যারা খুব সিনিয়র মানুষ, যে বারবার বলে যে আমাদের পর আর কেউ থাকবে না, মানে নেক্সট জেনারেশনের ইতিহাস বলার লোকজন আর ইতিহাস বলার কেউ থাকবে না, মানে আমরাই শেষ, যেটুকু পাচ্ছ আমাদের থেকে নিয়ে নাও, কারণ আমাদের চলে যাওয়ার পর আর কেউ থাকবে না বলার মতো। তোমার বইগুলো এটা থেকে যাবে, আমি ওটাই চেষ্টা করছি যে আমি ওই মানুষগুলো না থাকলেও তাদের কথাগুলো থেকে যাবে, এক্স্যাক্টলি, যে এই কথাগুলো বলারও কেউ থাকবে না। ফলে এই আমার উদ্দেশ্য এটাই যে বইগুলো অন্তত থাক, যাতে এই ঘটনাগুলো, এই কাহিনীগুলো অন্তত পড়বে। তো আপনি বলছিলেন যে দস্তারখানা মুর্শিদাবাদে, সরি খুশবু গোজেস্তা নামটা দিয়েছে এই কারণে, এই মানে আমার মনে হয় যে নবাবী আমলের বই হচ্ছে তো ফার্সি নামটা থাক, খুশবুয়ে গোজেস্তা বা গুজিস্তা যাই বলা হয়, মানে এর অর্থ হচ্ছে অতীতের সৌরভ বা সুগন্ধ। তো এই বইটাতে আমি রেখেছি। কবে আসবে বইটা? এইটা ফেব্রুয়ারি ফার্স্ট উইক খুব সম্ভবত। আচ্ছা, তার মানে কলকাতা বইমেলা না, কলকাতা বইমেলা হচ্ছে না, এটা মুর্শিদাবাদে, মানে আলাদা করে না, নর্মালি পাবলিশ হবে, কোনো ওকেশন ওয়াইজ হচ্ছে না। তো সেইখানে আমি রাখার চেষ্টা করেছি যে নবাবদের বিভিন্ন আননোন বিষয়, যেমন ধরুন ওই আমি বলছিলাম যে নবাবদের মানে রত্নবিলাস, নবাবদের নৌকা বিলাস, কি করে আমি নবাবদের সব পার্সোনাল বোট থাকতো, বেগমদের আলাদা আলাদা বোট থাকতো, হাজারদুয়ারি ঘাটে বাঁধা থাকতো সে সমস্ত বোট, তাদের নৌকা নিয়ে অ্যাক্টিভিটিস সব থাকছে। তারপরে ধরুন বিভিন্ন নবাবী বাগান নিয়ে থাকছে, নবাব পরিবারের বিভিন্ন আননোন বা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে থাকছে যেগুলো, এবং শেষ পাতে মানে প্রচুর স্টোরি থাকছে ওরাল সোর্স থেকে নেওয়া। এরকম একটা স্টোরি আমি বলি, মানে আরও অনেক অজস্র স্টোরি আছে। তো একবার কি হয়েছে, নবাব হাসান আলী মির্জা, তো তিনি দরবারে বসেছেন। তো সেই সময় তো তার ওই রকম গুরুত্বপূর্ণ দরবার কিছু ছিল না, দরবার বসা মানে হচ্ছে একটা বেশ কোনো ওকেশনে তিনি দরবারে বসেছেন, গল্প গুজব হচ্ছে আর কি, সবাই মিলে একটা গুরুগম্ভীর অবস্থায়। তো ওই সময় একটা ব্রাহ্মণ এলেন, একটা হিন্দু ব্রাহ্মণ ভদ্রলোক এলেন, এবং এসে তিনি নবাব সাহেবকে একটা চিঠি দিয়ে বললেন যে নবাব সাহেব, এই চিঠিটা আপনি মানে দেখুন কি আছে এতে। দেখলো যে লেখা ছিল যে তার মানে অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না মেয়ের, ফলে কিছু অর্থ সাহায্যের জন্যে। তো এই ঘটনাটা মোটামুটি ওই 19 শতকের শেষের দিকের ঘটনা আর কি। তো নবাব সাহেব বললেন ঠিক আছে, দিয়ে দাও একে 500 টাকা, সেই সময় 500 টাকা এরকম কিছু দিতে বললেন, তো দিয়ে দিলেন। এবং দিয়ে দেওয়ার পর না, মানে যখন চলে যাচ্ছেন ভদ্রলোক টাকা নিয়ে খুব খুশি হয়ে নবাবকে আশীর্বাদ দিয়ে যখন চলে যাচ্ছেন,
বললো নবাব সাহেব আমার একটা অনুরোধ আছে, এই কাগজটা না আপনি খেয়ে ফেলুন। তো নবাব সাহেব তো একটু অবাক হলেন, বাকিরা খুব অবাক হয়ে গেছে যে নবাব সাহেবকে খেয়ে ফেলতে বলছে কাগজ, এটা কি ধরনের কথা। তো নবাব সাহেব বললো ঠিক আছে। তো উনি না ভেঙে একটু কাগজটা মুখে দিয়েছিলেন তখন। তো তখন দেখলেন যে মানে সেটা আসলে মানে খাওয়ার উপযুক্তই। তো উনি বেরিয়ে গেলেন, বললো ঠিক আছে, মানে বলো কাগজ মেরে দস্তরখান পে লাগা দিয়ে যায়। তো চলে গেলেন। তারপর যখন সবাই অবাক হয়ে আজকে উঠে জিজ্ঞেস করলো কি নবাব সাহেব কি এমন ছিল যে আপনি অবাক, মানে তাকে শাস্তি না দিয়ে কিছু আপনি বললেন যে খেয়ে রেখে আসতে বললেন আপনার খাওয়ার টেবিলে, কি ব্যাপার। তো বললো যে আরে পাগল, এটা আসলে উনি মানে স্বর দিয়ে কাগজটা তৈরি করেছেন আর তারপর জাফরানের কালি দিয়ে চিঠিটা লিখেছেন। বলছে আজকে উনি দরিদ্র, মানে ওনার যে ব্রেন, আজ তো তোমাদের অনেক মানে তোমাদের জায়গার থেকে অনেক উঁচু জায়গায় ওনার স্থান হওয়া উচিত ছিল, মানে এইরকম টাইপের সব স্টোরি। এবং আরেকটা যেমন স্টোরি আমার মনে পড়ছে, এই স্টোরিটা আমাকে বলেছেন নবাব যিনি আব্বাস আলী মির্জা আর কি, বর্তমান নবাব যিনি বৈধ উত্তরাধিকারী, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বৈধ এখন মুর্শিদাবাদের বর্তমান নবাব বলাই যায়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যখন তাকে বৈধ উত্তরাধিকারী বলে দিয়েছে, আমরা বলতেই পারি তাকে বৈধ নবাব। এবং উনি বলেছিলেন কথাটা, এবং উনি আরেকটা গল্প বলেছিলেন, এটা আমার ওই দস্তরখানে মুর্শিদাবাদে রেখেছি। তো বলা হতো যে নবাবকে, মানে মুর্শিদাবাদে একটা প্রতিষ্ঠিত কথা, মানে প্রচলিত কথা ছিল যে নবাবকে ড্রেন সে ঘি বেহতা হয়। তো যে নবাবকে ড্রেন সে ঘি বেহতা হয়, মানে কথাটা শুনতে খুব ভালো লাগছে, নবাবের ড্রেন দিয়ে ঘি বয়ে যায়। তো বলো ইসকে পিছে রাজ কে হ্যাঁ নবাব সাহেব। তো নবাব সাহেব বললেন যে তখন তো চুরি করতে পারছে না, নবাবের বাড়িতে ভৃত্য খুব, চারিদিকে সব গার্ড, সিকিউরিটি গার্ড, ঘিটা নিয়ে যে বাড়ি যাবে তো চেক করবে, ঢোকার সময় বাইরে বেরোনোর সময় চেক করবে, ফলে চুরি করতে পারছে না। ফলে নবাবের রান্নাঘরের ড্রেন দিয়ে না ঘি ঢেলে দিত, ওই জলের সাথে ঘি বয়ে যেত, বাইরে এসে ঘি তো আর মিশে যাবে না, উপরে ভেসে থাকবে, বাইরে এসে ওরা কালেক্ট করে বাড়ি নিয়ে যেত। ফলে যারা রাঁধুনি ছিল, একদম একদম, ফলে এটা প্রচলিত হয়ে গেছিল যে নবাবকে ড্রেন সে ঘি বেহতা হয়। এরকম আরো অনেক অনেক সব গল্প আছে। একবার কি হলো, এই যে ঘটনাগুলো, এটা কোন নবাবের সময়কার? এইগুলো সবটাই হচ্ছে নবাব, মানে এইগুলো হচ্ছে মোটামুটি ধরুন ওই ওয়াসেফ আলী, নবাব হুমায়ুন শাহ, নবাব ফেরুদ্দিন শাহ, এই টাইম পিরিয়ডের শেষ সময়ের গল্প আর কি। যে নবাব যে সময়ের মানুষ মানে জানতে চায় না, জানতে আগ্রহী না এরকম। একবার কি হলো, নবাব তো পান খেত, আমি ওই দস্তরখানে মুর্শিদাবাদে নবাবদের পান বিলাসও লিখেছি, যে তারা কি করে পান খেত, তাদের পান নগরদান, খাসদান। হ্যাঁ, তো মানে নবাবদের পান এতটাই জনপ্রিয় ছিল, মানে মেয়েরা পান খাচ্ছে তাদের মুখ রাঙানোর জন্য, এবং ওদের মানে নবাবী কালচারে, ভারতীয় কালচারই পানটা একটা গুরুত্বপূর্ণ, এবং সেখানে নবাবরা বাইরে থেকে এসে ভারতীয় কালচার সেটাকে অ্যাকসেপ্ট করেছিল, এবং পান ওদের খুব গুরুত্বপূর্ণ। এবং পান রাখা হতো খাসদানে, আমরা বলি পানদান, পানদানে ঠিক পান রাখা হতো না, আমরা পানদানে পানের পাতা হয়তো থাকতো না, পানের পাতা রাখার জন্য আলাদা কন্টেনার ছিল, খাসদানে থাকতো পানের মশলা, পান পাতা রাখার জন্য আলাদা কন্টেনার। মানে এই ধরনের কন্টেনার ওই নিউ প্যালেসের মধ্যে কিন্তু বেশ কিছু কন্টেনার আছে, কিছু আছে। তারপরে পানের যে মানে পানের পিক ফেলার জন্য আলাদা কন্টেনার। আবার পান যখন রেডি করা হয়ে গেল, তখন সেই পান রেডি হওয়া পান, মানে খাওয়ার উপযুক্ত পান, সেটাকে আবার যা রাখা হচ্ছে খাসদানে, এবং সেখানে সেই সোনার চেন সিস্টেম, সেই চেনের আবার অনেকগুলো ব্রাঞ্চ, সেখানে পিন গাঁথা আছে। এবার ওই 3-4-5-6টা পান রেডি করে পিনে, সোনার চেন দিয়ে পিন, এবং ওটা রাখা হতো খাসদানে। এবার কোনো গেস্ট এলো, ওই মালাটা তুললো সোনার ইয়ে দিয়ে, তো ওই আঙ্গুরের থোকার মতো ঝুলে আছে পান, তখন হয়তো সে একটা করে নিয়ে নিল। এবং ওই গোলাপের আতর, মানে কোনো গেস্ট আসছে, ওই হাতে গোলাপের আতর আর পান, এটা দেওয়ার ওদের মানে রেয়াজ আর কি। এখন আর নেই সেই অর্থে, তো হারিয়ে যাচ্ছে সব। এবং আজ থেকে প্রায় 30-40 বছর আগেও ছিল এটা, সম্ভ্রান্ত নবাবী ফ্যামিলিতে এটা ছিল, আমি শুনেছি গল্প। তো নবাব ফেরুদ্দিন হুমায়ুন যারা বলে, তো নবাবরা সেই শাহী গন্ধওয়ালা মশলা দিয়ে তারা পান খাচ্ছে, সেখানে কস্তুরি থাকছে, আরও অনেক মশলা। তো নবাবের কোনো এক ভৃত্য, তার মনে হয়েছে যে নবাব সাহেব কি এমন পান খায়, এটা নবাব হুমায়ুন যারা বলে কথা, যে কি এমন পান খান যে এত সুগন্ধ বেরোয় তার মুখ দিয়ে। ফলে নবাবের পান তো একটা ভৃত্য, তার তো ক্ষমতাই নেই যে বলে নবাবকে যে নবাব সাহেব আমিও পান খাবো, আমাকেও পান দিন, ফলে সম্ভব না। আর নবাবরা কি হতো, নির্যাসটা বেরিয়ে যাচ্ছে, পান ফেলে দিত, তারপর আবার নতুন একটা পান মুখে দিচ্ছে, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণই। তো জাস্ট নবাব পান ফেলে দিয়েছে, উনি না ওই ভৃত্যটা পানটা তুলে নিয়ে মুখে দিয়েছে, তো কিছুক্ষণের মধ্যে নাকি তার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সে মারা যায়। তো মনে করা হয় যে হয়তো কোনো একটা বিশেষ কোনো মশলা বা কোনো কিছু তামাক সহ্য করতে পারেনি, বা হয়তো তার মানে হার্টে ব্লকেজ কিছু একটা বা কিছু একটা হয়েছিল আর কি, ফলে তিনি মারা যান। তো এটা স্টোরি এরকম অজস্র। একবার কি হয়েছে, নবাব ফেরুদ্দিন আমলে নবাব, অথচ নবাব সেটা খাচ্ছেন, নবাব সেটা খাচ্ছেন,
এইখানে একটা মোরগখানা ঘাট আছে, কেল্লার প্রথম ঘাট যদি বলি, মোরগখানা ঘাট, সেটা সিরাজউদ্দৌলা পার্কের ওখানটা, পার্কের ভেতরে ঢুকে আর কি। তো মোরগখানা ঘাটে কি হয়েছে, মোরগখানা ঘাটের নাম কেন মোরগখানা হলো, খুব ইন্টারেস্টিং, নবাবের। তো ওইখানে না ওই মানে একটা মানে মোরগ রাখা হতো, নবাব ফেরুদুনজাহ বলে টাইমের কথা। তো ওই ছোট ছোট মোরগ রাখা হতো, সেটাকে ওই সাপের মানে বাচ্চা খাওয়ানো হতো সেই মোরগকে। ওদের কথা বা বিশ্বাস অনুযায়ী সাপের বাচ্চা খাওয়ালে মোরগটা বিষে অভ্যস্ত হবে, এবং ফলে ওই মোরগের মাংস দিয়ে মুরগকে দামপাক্ত করলে সেটাকে নবাবের ব্রেকফাস্টে দেওয়া হতো। এই কথাটা আমার ওই বইয়ে রাখা আছে। তো সেই নবাবের ব্রেকফাস্টে দেওয়া হলে নবাব সেটা যদি খায় তাহলে বিষের প্রতি একটা প্রতিক্রিয়া তৈরি, মানে বিষের থেকে ওর শরীরে একটা ক্ষমতা তৈরি হবে, বিষ কার্যকরী হবে না তার দেহে। ফলে এইভাবে ওই মোরগগুলো রাখা হতো বলে ওটা মোরগখানা ঘাট, নবাবের ব্রেকফাস্টের খাওয়ার জন্যে সেখানে পোষা হতো মোরগ। হ্যাঁ, এবং এই নিয়ে আমি কাসিমবাজারের রাজা যিনি আছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তাদের ফ্যামিলির ব্যাপারে। তো সেখানে তাদের খুব ভালো ভালো গল্প বলেছিলেন আর কি পল্লববাবু। তো তিনি এরকম বলছিলেন যে আমাদের বাড়িতে প্রচুর ব্রিটিশরা আসতো, কারণ তখন তো ওই ব্রিটিশরা দেখাশোনা করতো সব অল্প বয়সে নাবালক রাজা। ফলে ব্রিটিশদের তো খাওয়ানোর নেই, মানে ব্রিটিশরা তখন তো হিন্দু ব্রাহ্মণ বাড়িতে মুরগি খাওয়াতো বাবা, অনেক নিষিদ্ধ ব্যাপার ছিল। ফলে একজন পর্তুগিজ সেফকে রাখা হয়েছিল, এবং রাজবাড়ির একদম পেছনের দিকে পুকুরের ধারে একটা কুড়ে বাড়ি করে দেওয়া হয়েছিল, এবং সেখানে তিনি মুরগি পোষতেন। এবং তিনি মানে ব্রিটিশরা যখন আসতেন তখন তাদেরকে আর কি ওই ডিম থেকে শুরু করে মাংস রোস্ট করে খাওয়ানো হতো, তখন তিনি রান্না করতেন, তিনি খাওয়াতেন, এরকম। মানে কাসিমবাজার রাজবাড়ি এরকম অনেক গল্প আছে কাসিমবাজার, আমি শুনেছিলাম। যাই হোক, তো আর একটা যেটা গল্প, মানে এরকম গল্প শেষ হবে না, মানে এত অজস্র আমি কালেক্ট করেছি এগুলো, আমার ভীষণ ভালো লাগাচ্ছিল এগুলো। তো একবার কি হলো, নবাব আর কি মানে ওয়াসিফ আলী মির্জা, খুব সম্ভবত মুসায়রার একটা প্রোগ্রাম ছিল ওয়াসিফ মঞ্জিরে। তো নবাব সাহেব বসে আছেন, মানে তার সভাসদরা বসে আছেন, নবাব সাহেব আসছেন না। তো অনেকক্ষণ হয়ে গেল, নবাব সাহেব আসছেন না, কী ব্যাপার। তো অনেকক্ষণ পর নবাব সাহেব এলেন, এসে কিছুক্ষণ পর না বসে প্রোগ্রাম শুরু হলো, নবাব সাহেব এলেন। তো বসার কিছুক্ষণ পর না উনি আবার চারিদিকে সব দেখলেন, দেখে কিছুক্ষণ পর উঠে চলে গেলেন। তো কিছুক্ষণ পর আবার বেশ কিছুক্ষণ পর উনি এলেন। তো আর থাকতে পারলেন যে আপনি এত দেরি করে সব জিজ্ঞেস করে ফেললেন যে নবাব সাহেব আপনি তো এত দেরি করে এলেন, কিন্তু এসে আবার চলে গেলেন কেন, আমাদের কি কোনো গুস্তাখি হয়েছে, মানে আপনি চলে গেলেন কেন আবার। তখন নবাব সাহেব বললেন যে আরে আমি তো এসেছিলাম, এসে দেখছি যে আমি পাগড়ি পরে এসেছি, তোমরাও সব পাগড়ি পরে এসছো, ফলে আমি আর থাকতে পারলাম না, গিয়ে টুপিটা পরে এলাম পাগড়ি খুলে, মানে সবার সাথে দেখ হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, মানে এরকম ছিল ব্যাপার। তো নবাব ওয়াসিফ আলী মির্জার অজস্র গল্প আছে, তার মধ্যে একটা গল্প, এটা আমাকে ওয়াকিল আলী মির্জা বলেছেন, হাজারদুয়ারিতে চাকরি করেন, নিজামত ফ্যামিলির সিনিয়র মেম্বার। তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে নবাব পরিবারে আমরা যতই যা বলি, মীর জাফরের তো 3টে ওয়াইফ ছিলেন, 4টে ওয়াইফ ছিলেন, তার মধ্যে 3টে ওয়াইফের সন্তানরা, মানে তো প্রথম যে শাহ খানম বেগমের তো কেউই হয়নি আর কি, সেটা দুর্ভাগ্য। মুন্নি বেগম থেকে বেঁচে থাকলেন না। আর রাহাতুন্নিসা বেগমের একটা ছেলে নবাব হয়েছিল, আশরাফুদ্দৌলা, কিন্তু সে তো কয়েকদিনের নবাব, 10 দিন বোধহয় ছিলেন, তারপর তো তিনি চলে গেলেন। ফলে এই যে বাব্বু বেগম, এই বাব্বু বেগমের তো সেই অর্থে রয়্যাল ব্যাপারটা ছিল না, তিনি বাইজি ছিলেন, সে মুন্নি বেগমের ছিল না, কিন্তু ক্ষমতাবান ছিলেন। কিন্তু একটা যেটা ব্যাপার ছিল যে এই নবাবরাও না মানে ওই শাহ খান জাফরাগঞ্জ ফ্যামিলিকে খুব রেসপেক্ট করতেন, কারণ এরাও জানতেন যে আসলে ওদের যে রয়্যাল ব্যাপারটা, মানে একদিকে আলীবর্দীর রক্ত, একদিকে মানে মীর জাফর, মানে ওই ব্যাপারটা এরা খুব রেসপেক্ট করতো, তাদেরকে প্রচন্ড রেসপেক্ট করতো। তারা কোনো নবাবই পেল না, কিন্তু চিরকাল একটা রয়্যাল একটা আলাদা কাজ করতো, যেহেতু ওটা মানে আলীবর্দীর সঙ্গে জুড়ে আছে। একদম। এবং নবাবই পেল না, কিন্তু এরা এই মুন্নি বেগমের মানে বাব্বু বেগমের যারা ডিসেন্ডেন্ট, তারা কিন্তু যেসব নবাবরা হয়েছে তারা খুব রেসপেক্ট করতো। তো এবার কি হলো, মানে ওই আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ইস্কান্দার জা, খুব সম্ভবত ইস্কান্দার জা বলে ওই ফ্যামিলির একজন ছিলেন। তো উনি ওয়াসিফ আলী মির্জার বন্ধু ছিলেন। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম, নবাব তখন ওই জাপানি আক্রমণ কলকাতায় 85 থেকে চলে এসেছেন, এসে ওয়াসিফ মঞ্জিলে থাকছেন। তো এই সময় ওই ভদ্রলোক 1942-43 এই বা 43-44 এরকম কিছু একটা হবে। তো ওই সময় উনি জাফরাবাদ থেকে সাইকেল চালিয়ে মানে খাকি হাফ প্যান্ট, খাকি হাফ শার্ট, মাথায় একটা হ্যাট, আর সাইকেল চালিয়ে উনি আসছেন। তো এসে বললো যে নবাব সাহেব ঢুকবেন, নবাব এসছে, বন্ধু এসছে, ওয়াসিফ আলী তার বন্ধু। তো এই দক্ষিণ দরজায় পুরো সিকিউরিটি গার্ড আটকে দিল, যাওয়া যাবে না, সম্ভব না, যাওয়া পারমিশন নেই। তো পরিচয় দিয়েছে, বললো না নবাব সাহেব বলে দিয়েছে কাউকে আসা যাবে না কারো।
তো তখন উনি প্রচণ্ড রেগে গেছেন, যে এবং উনিও জানতেন যে ওনার ফ্যামিলিকে কত রেসপেক্ট করা হয়। তো উনি রেগে গিয়ে বলছেন যে কন হে ইহা পে, যাও যাকে ওয়াসিফ আলী মির্জা কো বুলাও, ও আয় আর আকে মেরে ছাতা বন্ধ করে। মানে কত দাপট, যে ওয়াসিফ আলী মির্জাকে ডেকে নিয়ে এসো, মানে যখন যেতে দিচ্ছে না তখন উনি ওনার দাপট দেখাতে বলছেন যে যাও ওয়াসিফ আলী মির্জাকে ডেকে নিয়ে এসো তোমরা, দিয়ে ওকে বলো যে ও এসে যেন আমার ছাতা বন্ধ করে দিয়ে যায়। ফ্রেন্ডশিপ, নিজেদের বন্ধুত্ব আর কি, সেটা দেখানোর জন্য আর কি সে বলছে। এবং খবর যায় এবং ওয়াসিফ আলী মির্জা বলে ওকে ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। তো এরকম অজস্র গল্প, এবং বিশেষ করে যেমন অনেক ভৌতিক গল্প আছে। আজকে নবাব সাহেব বলছিলেন এরকম বেশ কিছু ভৌতিক গল্প। কেল্লায় পিছেল পিয়ারি বলে একজন, মানে ওদের কথা অনুযায়ী যে পা দুটো চুড়েল বলে, তো পা দুটো পেছন দিকে ঘোরানো থাকে, এরকম অনেক অনেকে দেখেছে। এবার ভূতের তো বিশ্বাস অনেকেই করে না, অনেকে করে। তো যাই হোক, এগুলো সব তো যা দেখা ঘটনা আর কি। এরকম আজকেই বলছিলেন নবাব সাহেব এরকম। তো মানে অজস্র গল্প আমি চেষ্টা করেছি সবগুলো রাখার ওরাল সোর্স, এবং কিছু কিছু পুরনো গল্প আমি রাখার চেষ্টা করেছি। আর ওই বইটাতে মানে আশা করি বইটা ভালো লাগবে এই কারণেই যে বইটাতে এমন কিছু রাখার চেষ্টা করেছি যেগুলো হয়তো মানুষ এর আগে সেভাবে পড়েনি, বা হয়তো আমার ওই বইতেই হয়তো প্রথম। এবং আস্তাবলের একটা ইতিহাস আছে, আমি কদিন আগে নিউজ পেপারে একটা এগুলো নিয়ে কেউ সেভাবে লেখেনি না এর আগে। আস্তাবল নিয়ে আমার যেটা প্রশ্ন ছিল যে আস্তাবল নিয়ে কোথাও কোনো ইনফরমেশন নেই, অথচ বিরাট একটা বিল্ডিং। তো আমার মনে হলো যে এত বড় একটা বিল্ডিং অথচ কোনো ইতিহাস থাকবে না এর, নিশ্চয় আছে। তো আমি না প্রথমে বই পড়তে শুরু করলাম, প্রচুর বই ঘেটেছি, যে সমস্ত প্রচলিত বই, যে দেখি তো কি আছে। তো কোথাও নেই, মানে আছে অনেক জায়গায় আস্তাবল নিয়ে আছে 2-4 লাইন, এবং আস্তাবলে হাতি ঘোড়া উট সবই থাকতো এরকম লেখা, কিন্তু সব থাকতো না। পরের দিকে থাকতো কিছু খচ্চর, কিছু উট, কিন্তু এই হাতি কখনো থাকেনি আস্তাবলে, কখনোই থাকেনি হাতি। যাই হোক, তো আমার মনে হয় যে আস্তাবলের ইতিহাস থাকবে না। তো আমি প্রচুর বই, প্রচলিত যে সমস্ত বাংলা বইগুলো আছে আমি ঘেটেছি, কোথাও নেই। মানে ইভেন এমনই দুরবস্থা, কেউ চেষ্টাও করেনি সেখানে লেখা যে আস্তাবলটা কোন নবাবের আমলে তৈরি। এবং আস্তাবলটা এত সুন্দর, এত বড় একটা আস্তাবল, সেটা কিভাবে ভগ্নদশা, এত ভেঙে চুরমার হয়ে আস্তে 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 একদম ভগ্নদশা। তো আমার তখন মনে হলো যে তাহলে এটা লিখতে হবে। তো আমি মুর্শিদাবাদেও আস্তাবল আছে, কিন্তু সেখানে ডিটেলস কিছু নেই। তো আমি তখন কি করলাম, নিজামাত লেটার্স ঘাটতে শুরু করলাম, যে আস্তাবল যদি হয়ে থাকে তৈরি, তাহলে কিন্তু নিজামাত লেটার্সে হাজারদুয়ারির কথা যখন আছে, আমি যখন পেলাম যে হাজারদুয়ারি তৈরি করার সময় কেলদার আস্তাবল ভাঙা হয়েছে এবং এই আস্তাবল তৈরি হয়েছে, ফলে নিজামাত লেটার্স যদি ঘাটতে শুরু করি, প্রায় 1000-1500 চিঠি এরকমভাবে ঘাটতে বেশ কিছু চিঠি পেলাম যেখানে আস্তাবলের কথা উল্লেখ আছে, এবং আস্তাবলের কে তৈরি করেছে তার নামও পেলাম। ফলে ওই সব মিলিয়ে একটা লেখা, প্রায় 2500 ওয়ার্ডের একটা লেখা আমি রেডি করেছিলাম, এবং সেটা রিসেন্ট আমার ওই বইতে থাকছে। আচ্ছা। তো তারপরে ধরুন ওই মাহেল স্যারের কথা, বইটার একটাই উদ্দেশ্য ছিল যে সমস্ত বিষয় নিয়ে কাজ হয়নি, যে সমস্ত বিষয়গুলো মানুষের জানা উচিত কিন্তু তারা জানতে পারছে না, সেগুলো রেখে যাওয়া। হয়তো এই সমস্ত বই কি হয়, মানে এই সমস্ত বই পাঠক তো কম, আর ইতিহাস তো মানুষ পড়েই না, আগ্রহ নেই। ফলে আমার এখনকার দর্শকদের উদ্দেশ্যে বা এখনকার পাঠকের উদ্দেশ্যে লেখা না। এই বইটা আজ থেকে 50-60 বছর পর যদি কেউ খুঁজতে যায়, যখন হয়তো কিছু থাকবে না এগুলো, তখন যেন এইগুলো থাকে, সেই তখনকার মানুষগুলো যেন এখনো পড়তে পারে। আমরা পড়ছি না, আমরা 200-250 বছর 100 বছর আগে ঠিক খুঁজে বার করছি, এবং সেগুলো আমাদের কাছে প্রচন্ড দামি মনে হচ্ছে সেই লেখা। একদম। তো আমি এই উদ্দেশ্য আমার এখনকার পাঠকদের উদ্দেশ্যই না, আমি চাই না যে এখনকার পাঠক যদি কেউ না পড়ে আমার কোনো যায় আসে না, আমি এখনকার জন্য লিখছি না। আমি লিখছি আজ থেকে 50-60 বছর পরে যারা এসে খুঁজবে, সত্যি অর্থে যারা খুঁজবে, যে কিন্তু কাউকে পাবে না, কিছুই পাবে না দেখতে, তাদের জন্য রেখে যাচ্ছি আমি। আমার উদ্দেশ্য এটাই। হ্যাঁ, আমি যে সমস্ত কথা বলছিলাম যে বিদেশি পর্যটকদের লেখা, তারা কেল্লায় আসছে, এবং মিসেস সেরুডের কথা বলছি। মিসেস সেরুড, তার যে সমস্ত বর্ণনা, এত মানে জীবন্ত বর্ণনা, কোন বেগম কোন ড্রেস পরেছে, তার মেয়ে কি পরেছে, মানে তার গায়ে কি গয়না আছে, তা দেখতে কেমন, সব কিছু, এবং তাদের এত সুন্দর বর্ণনা যে সব একদম ক্লিয়ার, মানে মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, পুরো ফিল্ম দেখছি এরকম একটা অনুভূতি। ফলে সেগুলোকে ওই তাদের মতো করে আমি সেগুলোকে নিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো আমি রাখছি বইতে, যাতে পাবলিক, তখন তো কেউ ছিল না, ফলে এখন যদি মানুষ জানতে পারে। এবং আমার কাছে খুব গায়ে কাটা দেয়, মনমোহন বন্দ্যোপাধ্যায় বলে খড়দহের একজন ভদ্রলোক ছিলেন, মনমোহন বন্দ্যোপাধ্যায়। তো তিনি মোটামুটি 1912-তে নৌকা চালিয়ে মুর্শিদাবাদে এসেছিলেন, মানে তার উদ্দেশ্য ছিল কাশি যাওয়া। তো তিনি নৌকা চালিয়ে এলেন মুর্শিদাবাদে। তো হাজারদুয়ারি দেখে তার একটা কথা আমার খুব গায়ে কাটা দেয়। তিনি বলছেন যে আমি যখন হাজারদুয়ারি থেকে নামছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি নেমে দেখছি যে হাজারদুয়ারির পেছনে টেনিস কোর্টে নবাব ওয়াসিফ আলী মির্জা, তৎকালীন নবাব, যে টেনিস খেলছেন। মানে তিনি দেখছেন নবাব ওয়াসিফ আলী মির্জা টেনিস খেলছেন হাজারদুয়ারির পেছনে। তো
তো এই যে নবাব ধরুন মানে নবাব বাবর আলীর কথাই বলি, বাবর আলীর সম্পর্কে, নবাব আলিজা সম্পর্কে প্রচুর ইনফরমেশন আমি ওই ব্রিটিশদের বর্ণনা থেকে পাচ্ছি। তো মানে এরকম অদ্ভুত, এবং তিনি তার ড্রেসের বর্ণনা করছেন, তার ড্রেসে কতগুলো মানে রত্ন লাগানো আছে, দেখতে কেমন, বিভিন্ন বর্ণনা সেখানে উল্লেখ আছে, সব বিভিন্ন বর্ণনা। এবং নবাব ফেরদুঞ্জার সময় বলা হয় যে ফেরদুঞ্জার আফিমের খুব নেশা ছিল, আফিম খেতেন খুব। তো নবাব ফেরদুঞ্জা এরকম একটা মানে করেছিলেন, একটা ওসিয়তনামা বোধহয় এরকম করে গেছিলেন যে আমি যখন মারা যাব মোহাম্মদী বেগম, তার ওই মানে ব্রিটিশ মানে বেগমটা ছিল পরবর্তীতে, মানে সারা বেগমের পরে যিনি বিয়ে করেছিলেন, আর একটা নামটা ভুলে যাচ্ছি, লেউইস যাই হোক নামটা, মানে মোহাম্মদী বেগম হয়েছিল পরে। তো তাকে বলে গেছিল, মানে তার নামে বলে গেছিল যে আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পর কিন্তু মানে আমার কনফার্ম করে নিয়ে আমি সত্যি মরেছি কিনা, তারপরে কাফিনে ঢুকিও, তার আগে কাফিনে ঢুকিও না। কারণ তিনি আফিমকে প্রায় অবচেতন মানে একদম অবস্থায় পড়ে থাকতেন, এবং মৃত্যুর মানে মরার মতোই মনে হতো, মৃত নবাব মনে হতো। তো এরকম হয়েও ছিল। আমরা ফ্রম পলিসি টু পাকিস্তান, যে ইস্কান্দার মির্জার মানে হুমায়ুন মির্জার বই, সেখানে উল্লেখ আছে। তো ওরা ফ্যামিলির লোক, নবাব পরিবারের লোক। সেখানে উনি বলছেন যে নবাবকে যখন কারবালা নিয়ে যাওয়া হয়, নবাবের তো ইচ্ছা ছিল যে শেষ ডেড বডি যেন কারবালায় যাবে। তো কারবালায় নিয়ে গিয়ে বলছে যে ওইরকম তো হুমায়ুন মানে ওকে কফিনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো কফিনে ঢুকিয়েছিল নর্মালভাবেই, কিন্তু যখন কারবালায় নিয়ে যাওয়া হয় বলছে যে কফিনের ওপরের সেগমেন্ট, যে সেকশন ওপরে পুরো নখের আঁচড়ের দাগ, আর নবাবের হাত বুকের ওপর রাখা ছিল, কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে ছিল চারিদিকে, চুল ফুল সব অন্যরকমভাবে ছিল। ফলে মনে করা হচ্ছে যে নবাব হয়তো পরে জেগে গেছিলেন, কিন্তু জাহাজে আর কে শুনবে তার কথা। এরকম প্রচুর মানে সেই তো সে আফিমের ঘরেই আর কি, আফিমের ঘরেই ছিলেন, এবং তখন হয়তো পরে জ্ঞান ফিরেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন তো জাহাজে ছিলেন, আর জাহাজে তো নিজে কফিনের ভেতরে ছিলেন। হ্যাঁ, কফিনের ভেতরে ছিলেন। ফলে সেখানে তো আর মানে তাকে ডাকার, মানে তাকে সাহায্য করার কেউ ছিল না। এই কেল্লা নিজামাতের ভিতরে এত ঘটনা আছে, ভাবা যায় না। মানে আমি শুধু ভাবি যে আমি কতটুকু, মানে একটা সমুদ্র থেকে আমি 1 চামচ জল তুলছি, আমি শুধু আফসোস হয় আমার যে আমি হয়তো আজ থেকে 80-90 বছর আগে জন্মালে হয়তো আরো অনেক কিছু লিখে যেতে পারতাম, বলে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই। মানে আমার শুধু মনে হয় যে আমি তো কিছুই করতে পারছি না, মানে একটা সাগর থেকে আমি 1 চামচ জল তুলছি জাস্ট। এবং আর কিছুদিন পর হয়তো এই যে মানুষগুলোর কাছ থেকে তথ্য পাচ্ছ তারাও থাকবে না। পরবর্তী যারা, তারা সোর্সটুকুও দিতে পারবে না। এইটাই সব থেকে দুঃখের বিষয়। আচ্ছা, আমি বলি এবার তাহলে, যে খুশবুয়ে গুলিস্তান যেটা তুমি শোনাচ্ছিলে সেটাই। হ্যাঁ, এইখানে আছে বাংলা সুবার মাসনাদের কিস্সা। এই যে বাংলা সুবার মাসনাদ আমরা যেটা বলি, হাজারদুয়ারির যে মাসনাদ আছে তো সিংহাসন, সেটা নবাব হুমায়ুন যে পরে করেছে, কিন্তু যে সুজা তৈরি মাসনাদ, সেই মাসনাদের যে গল্প, সে একেবারে তৈরি হয়ে থেকে শুরু করে একবার রাজমহল, একবার জাহাঙ্গীরনগর, আবার মুর্শিদাবাদ, যেটা ভিক্টোরিয়াতে আছে এখন। এবং ভিক্টোরিয়া যাওয়ার আগে কি হলো, তাখ্ত মোবারক, হ্যাঁ তাখ্ত মোবারক, ভিক্টোরিয়া যাওয়ার আগে কি হলো, ওটা থাকলো ওই ইয়েতে আপনার ওই নবাব হুমায়ুন বিএসএফ ক্যাম্পে, যেটা হুমায়ুন মঞ্জিল যেটা বা মুবারক মঞ্জিল, ওইখানে পড়েছিল, একদম ওই মানে মতি মহলের সামনে পড়েছিল, জাস্ট রোদে পড়েছিল, এবং কার্জন এসে দেখে নিয়ে গেল। তো মানে এখানে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যে ওই মনমোহন গঙ্গোপাধ্যায় যার কথা বলছিলাম, তো উনি সেই সময় শুনেছেন যে নবাব ওয়াসিফ আলী মির্জা বেশ কিছু ছবি উনি প্যালেস থেকে না নিজে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছিলেন। তো বলে কেন? বলছে কার্জন দেখলে এটা নিয়ে নেবে, লর্ড কার্জন দেখলে এটা নিয়ে নেবে। ফলে উনি সরিয়ে নিয়ে গেছিলেন, এবং তিনি মনমোহন গঙ্গোপাধ্যায় তিনি বলছেন সে কথা। যাই হোক, তো এটা একটা ব্যাপার থাকলো। আর আছে নবাবদের জলযান ও নৌবাহিনীর কথা। তারপর থাকছে নবাবদের যন্ত্রসঙ্গীতের ঐতিহ্যের কথা, মানে ওই যে যন্ত্রসঙ্গীত, নবাবত খানা, এইসব। এটা আমি আনন্দবাজারেও লিখেছিলাম, 2019-এ একটা বেরিয়েছিল আনন্দবাজারে। তারপর থাকছে বাংলা নবাবদের বই প্রীতির কথা, কোন নবাব কি বই পড়তো, কি বই লিখেছে, বহু নবাব বই লিখেছে, তাদের লেখা বই কি বিষয়বস্তু আর মোটামুটি রাখার চেষ্টা করেছি। নবাবী আম্বাখানার কথা, বাংলা নবাবদের সুগন্ধি প্রেমের কথা, খুশবু, আতর। তারপর আছে মুর্শিদাবাদ শহরের রমজানের সেকালেকাল, কি করে নবাবদের আমলে মুর্শিদাবাদ শহরে রমজান পালন করা হতো। তারপরে মুর্শিদাবাদ শহরের ঈদের সেকালেকাল, ঈদ পালন কী করে করা হচ্ছে। নবাবী আমলে খোজাদের কথা, খোজা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তারপর নবাবী আস্তাবলের কথা, শেখ দিন মোহাম্মদ ও উইলিয়াম হিকি স্মৃতিচারণায় নবাবী আমলের মুর্শিদাবাদ, ওদের যে এক্সপিরিয়েন্স, তাদের যারা কি মুর্শিদাবাদ দেখেছে সেটা নিয়ে আর কি। তারপর জর্জ আনসলি বা জর্জ ভাইকাউন্ট ভ্যালেন্সিয়ার মুর্শিদাবাদ ভ্রমণের কথা, মিসেস সেরুডের চোখে নবাবী আমলের মুর্শিদাবাদ, নবাবদের শিকার কথা,
মারিয়া নুজেন্টের চোখে নবাবী আমলের মুর্শিদাবাদ, ক্যাপ্টেন টমাস স্কিনারের মুর্শিদাবাদ ভ্রমণের কথা, উইলিয়াম হেনরি ফ্লোরিও হাচিসনের মুর্শিদাবাদ ভ্রমণের কথা, কলকাতার বুকে অবস্থিত নবাবদের স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ হাউসের কথা, গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও নবাব নাজিম ফেরদুঞ্জার কথা, মুর্শিদাবাদের এক প্রজাহিতৌষী নবাবের গল্প, বাংলার শেষ নবাব নাজিমের এক বিলেতি কন্যার কিস্সা, খড়দহের এক যুবকের স্মৃতিচারণায় বিংশ শতকের প্রথম দিকের মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের নবাব বাহাদুর ওয়াসিফ আলী মির্জার এক হিন্দু বেগমের কথা, সুশীলা খানমের কথা, জাফরাগঞ্জের নবাব ফৈজ আলী খান ও তার ফৈজবাগের কথা, মুর্শিদাবাদের রইসবাগের কথা, আর নবাবী আমলের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা। এই নিয়ে আর কি বইটা হচ্ছে। সবটাই প্রায় অজানা মানুষের কাছে। হ্যাঁ, আমি সবটাই অজানা এবং আমার এটা আমার মানে চেষ্টা ছিল যে এইগুলো মানুষ জানা উচিত, এগুলো জানা উচিত, মানে আমার ওইটাই উদ্দেশ্য থাকে সবসময় লেখার। এবং আমার মানে মুর্শিদাবাদের ইতিহাস বললে বা বাংলার ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস নবাবী আমলের মানে ম্যাক্সিমামটা ওই পলাশী যুদ্ধের পর আর সেরকম কেউই মাথা কামান না, না নিখিল রাত রায়, না আমরা মানে তৎকালীন যা আমাদের সুজিত চৌধুরী বা কারোরই, একমাত্র কিছু আঞ্চলিক যারা ইতিহাস চর্চাকারী তারা কিছুটা লিখে গেছে। কিন্তু এত পুঙ্খানুপুঙ্খভাবে তুমি যেটা কাজটা করছো, এটা একটা মানে ভবিষ্যতের জন্য কিন্তু সত্যি অমূল্য সম্পদ হয়ে রয়ে যাবে। ভবিষ্যতের জন্যই রেখে যাচ্ছি, আমার এই সময়ের পাঠকের জন্য না, তারা না পড়লে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, যে যারা আজ থেকে 50 বছর পরে এসে খুঁজবে তারা যেন কিছু পায়, তাদের জন্য রেখে যাচ্ছি। তো এগুলো আমার ওই কিছু প্রাইমারি ডাটা, যে নিজামাত লেটার্স আমাকে খুব হেল্প করে, নিজামাত লেটার্স, নিজামাত অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয়গুলো, পুরনো যে সমস্ত চিঠিপত্র থেকে শুরু করে পুরনো ব্রিটিশদের যে সমস্ত, এগুলো আমাকে ব্রিটিশ মিউজিয়ামের আমি মেম্বারশিপ নিয়েছিলাম অনলাইনে, যেটা সেখানে প্রচুর কিছু আছে, সেখান থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি। বিভিন্ন ইউরোপিয়ান মিউজিয়ামগুলো আছে যেগুলো, সেখানে অনলাইনে অনেক কিছু করা যায়, একটু মেম্বারশিপ নিলেই করা যায়, সেখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়েছি। আর সব থেকে হেল্প হয়েছে আমাদের যে সমস্ত নিজামত পরিবারের যারা সিনিয়র মানুষ যারা আছেন, তাদের বেশি কিছু কেউ নেই, মানে ওই 80 বছর প্লাস মোটামুটি ধরুন 6-7 জন মতো আছে। ডক্টর রেজা আলী খান আমাকে অনেক হেল্প করেছেন, এবং ডক্টর রেজা আলী খান আমার বাবা, উনি একটা অমূল্য সম্পদ ছিলেন, একদম আমার বাবার টিচার ছিলেন। উনি আব্বাস আলী মির্জা দুজনই আমার বাবার টিচার, বাবা নবাব বাহাদুরের স্টুডেন্ট ছিলেন, ফলে আমাকে খুব খুব ভালোবাসতেন ডক্টর রেজা আলী খান, এবং প্রতিদিন ফোন করতেন, এমন হয় যে প্রতিদিন উনি খোঁজ নিচ্ছেন, ফোন করছেন সেই সময়। তো মানে আমাকে যখন মারা যান উনি, তখনও তাই, মানে উনি হায়দ্রাবাদে ছিলেন, উনি ছেলের কাছে, উনি আমাকে ফোন করলেন যে ফারুক আমি ফিরছি, আমি এসেই তোমায় আমার সঙ্গে দেখা করতে আসবেন। ওটা আমার কাছে খুব আফসোস, মানে উনি হায়দ্রাবাদে থাকাকালীন আমার সঙ্গে কথা হয়েছিল, ফিরে গিয়ে ইন্টারভিউটা দেবো, যখন তৈরি হচ্ছি ইন্টারভিউ নেবো, ফিরে এসছেন, খবর পাচ্ছি, যাবো যখন শুনলাম মৃত্যু সংবাদ। একদম। তো উনি অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কিছু। এবং উনি একটা কথা বলতেন যে মানে উনি ওনার খুব স্বাভাবিক ব্যাপার সেটা, উনি যেহেতু ওই মিরানের ফ্যামিলির লোক, উনি বলতেন যে ফারুক আমি মুর্শিদাবাদে কখনো চায়ের দোকানে বসে চা খেতে পারবো না, মানে আমাকে আমার ভেতর সেটাকে সাপোর্টই করবে না আর কি, যে মুর্শিদাবাদে বসে আমি চায়ের দোকানে কোনো চা খাবো, আমি কলকাতায় গিয়ে খেতে পারবো কোথাও, কিন্তু আমি এখানে কি পারবো না। এবং ওনার এই রয়্যাল ব্যাপারটা ওনার মধ্যে ভীষণভাবে আমি ফিল করেছি, ভীষণভাবে। আমি ওনার অ্যাকচুয়ালি মিরন যদি মারা না যেত তাহলে তো ওনার পরিবারটাই নবাবী করে যেত। একদম। যেহেতু মারা গেল ওই 6 বছরের বাচ্চা, তার সে গুরুত্বই পেল না, এবং তাকে গাইড করারও কেউ ছিল না সেই মুহূর্তে, যার ফলে পুরো ক্ষমতাটাই মুন্নি বেগম দখল করে নিল। এবং এই যে কলকাতায় গেলেন মুন্নি বেগম ওই মির্জাফরের সঙ্গে আর কি, আলিপুরে, ওখানে গিয়ে মির্জাফরকে হয়তো, মানে তখন তো মির্জাফর তো বয়স্ক হয়ে গেছে একদমই, তার উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট তার মুন্নি বেগমের প্রতি, তিনি তখন আর কি প্রভাবিত করেছেন, তাকে খুব স্বাভাবিকভাবে প্রভাবিত করেছেন। আমার কাছে আমার খুব ইচ্ছে ছিল, আমি একটা ওই মারিয়া নুজেন্ট যার কথা বলছি, ওই ভদ্রমহিলা মুন্নি বেগমকে যখন দেখেন, প্রায় 90 বছর বয়স তখন মুন্নি বেগমের, তিনি একমাত্র মহিলা যিনি মুন্নি বেগমের পোর্ট্রেট এঁকেছিলেন সে সময়। সেই পোর্ট্রেটটা ভয়ানক লাগবে দেখতে। আমার কাছে এই মুহূর্তে বোধহয় আমার কাছে মোবাইলে নেই, তবে আমি ওই বইটা রাখছি। মানে পোর্ট্রেটটা, মানে উনি বর্ণনা দিচ্ছেন একটা ওই চেয়ারে উঠে, মানে হাতির দাঁতে তৈরি চেয়ারে উঠে, পা দুটো তুলে উনি বসে আছেন, চামড়া ঝুলে যাচ্ছে গাল থেকে, কিন্তু তার আভিজাত। এবং তার একটা ব্যাপার হচ্ছে যে তিনি গিফট দিচ্ছেন, মানে যেই আসুক সেই দামি দামি অমূল্য সব হীরার আংটি, বড় বড় দামি দামি পাথর বসানো নেকলেস উনি গিফট দিয়ে দিচ্ছেন, কিন্তু এরা গিফট নিচ্ছে না ব্রিটিশরা। এবং এরা ওদের যে ভালো মানুষ, ওদের শিষ্টাচার, ওদের কালচার এটা, অথচ ব্রিটিশরা বলছে এটা আমাদেরকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করছে। অনেকে নেয়নি, অনেকে নিয়েছে, অনেকেই নেয়নি। তো তাদের যে ভেতরে বলছিলাম যে হারেমের ভেতরের গল্প,
তো হারেমের ভেতরে না মানে এদের একটা বেশ স্বর্গরাজ্য ছিল মেয়েদের। এখানে ওদের রান্না করতে হতো না, প্রতিদিন বাবুর্চিখানা থেকে লোক যেত, গিয়ে বলতো যে আজকে কি খাওয়া হবে, কি রান্না হবে, কে কি খাবে। হারেমের এই জায়গাটা থেকে একটু আমি একটা তোমাকে বলবো যে মোটামুটি সরফরাজ খান সিরাজউদ্দৌলা পর্যন্ত কিন্তু হারেমের একটা অন্যরকম গল্প পাওয়া যায়। হ্যাঁ, সেই সময় বাইরে থেকে মেয়েদের ধরে নিয়ে আসা হতো বা এরকম ধরনের অনেক রকম গল্প আছে, গরিব দুঃখী মেয়েদেরকে বা অনেক জায়গা থেকে, এবং সেই নিয়ে বেশ কিছু গল্পও পড়েছি, যে জোর করে তুলে আনার গল্পও পড়েছি, অনেক কিছু পড়েছি। কিন্তু পরবর্তী মির্জাফর পরবর্তী যে নবাবরা ছিলেন, মূলত ব্রিটিশ আশ্রিতই বলবো, আশ্রিত নবাবরা, তখনকার যে হারেমের চিত্রটা তখন তার আগের মতো ওরকম ছিল না, বা নবাবরা সেই জোর খাটিয়ে বাড়ি থেকে কোনো মহিলাকে তুলে নিয়ে আসবে তা তো না। তখন তাদের নিজেদের অন্দরমহলের মহিলারাই যারা ছিলেন, বেগম বাদী বা যাদের, তাদের নিয়েই তখন হারেমটা তৈরি। মানে তখন মানে একদমই তাই, মানে হারেম মানে যে একটা খারাপ ধারণা, যে একটা সেক্সুয়াল ব্যাপার সেখানে মানে ফুর্তি করার জায়গা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু নয়। হারেম মানে মহিলাদের একটা সুরক্ষিত এরিয়া। এবং ইসলামে যেখানে বলা হয় যে মহিলাদের যে ওই মানে অবাধ বিচরণ যেখানে সেখানে যাবে, এই যে ব্যাপারটা ইসলামে কিন্তু কখনো নিষেধ করা নেই। যে কোথাও বলা হচ্ছে শালীন পোশাক পরে তুমি যেতেই পারো, তুমি সব নর্মাল কাজ করতেই পারো। সেখানে বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন রকম ভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, পুরুষতান্ত্রিক সমাজ সেটাকে থামানোর চেষ্টা করে মহিলাদের। কিন্তু ইসলামেও কিন্তু মহিলাদের উত্থানে কখনো মানে আটকায়নি। ফলে এই যে হারেমের ব্যাপারটা, এখানে মহিলাদের একটা সুরক্ষিত জায়গা, যেখানে মহিলারা নিজেদের মতো করে এবং সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে রাখা এবং কোনো কাজ করতে হতো না সেখানে। এবং সেটা আজকে বা এর আমলে, হুমায়ুন জাহ বা ফেরুদ্দিন জাহর আমলে, মুন্নি বেগমের আমল থেকে তাই। এবং মুন্নি বেগমের আমল থেকে বলছে মুন্নি বেগমের প্রচুর মানে সেবা করার লোক, দাসী। এবং সেখানে মুন্নি বেগম বলছে, মারিয়ান উইজেন্ট লিখছেন যে মুন্নি বেগমের অবসর কাটানোর সময় হচ্ছে যে ওর একটা ঝিল করা আছে, ঝিল ঠিক নয়, ওই সুইমিং পুল টাইপের বাড়ির ঘরের সামনে, সেখানে কৃত্রিম হাঁস ছাড়া আছে। সেই কৃত্রিম হাঁসটা ভেসে ভেসে যাচ্ছে, আর উনি চেয়ারে বসে মানে টানছেন, মানে হুকো টানছেন। এটা ওনার মানে অবসর যাপন। এবং সূচি শিল্প, মানে সূচ দিয়ে বিভিন্ন, সেটা বেগমরা কি করবে, অবসর টাইম কাটাচ্ছে, কোনো কাজই তাদের নেই ভেতরে, সব কাজ করার লোক একদম। বিভিন্ন বেগমরা ফুলের বাগান করতে ব্যস্ত, বিভিন্ন গার্ডেনিং করছে। ফলে এইভাবেই তাদের কেটেছে সময়, তাদের মনোরঞ্জন। এবং আমি এর একজন ব্রিটিশ ভদ্রমহিলা, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তার লেখা বই পড়ছিলাম। তিনি হচ্ছেন মানে ওই সারা ভেনেল তার বংশধর আর কি। তো সেই ভদ্রমহিলা লিখছেন যে উনি রিসেন্ট একটা বই বার করেছিলেন এবং সেটা কাগজেও বেরিয়েছে। হ্যাঁ। তো ওই ভদ্রমহিলা, ওখান থেকে আমি অনেক গল্প আমি কালেক্ট করেছি, সেটা আমি রেখেছি বইতে। তো ওই আমি বইটা পড়েছি, পুরো বইটা পড়েছি। সেখানে আমাকে খুব ভালো লেগেছে যে ওখানে বলছেন যে ওখানে হারেমে সার্কাস আসছে, মানে ওদের সার্কাস দেখানো হচ্ছে হারেমের ভেতরে সার্কাস, ম্যাজিক শো আসছে। এবং ওইখানে ওই সারা ভেনেলের এক ছেলে, তিনি বলছেন যে একটা সার্কাস অদ্ভুতভাবে, বলছেন ম্যাজিশিয়ান, তিনি এলেন এবং একটা দড়ি দিয়ে পুরো আম গাছ করে দিলেন, দড়ি থেকে আম গাছ হয়ে গেল, এবং সেই আম গাছে আম ধরলো, সে আম তারা ম্যাজিশিয়ান তাদেরকে খাইয়েছিল সে আম। বেশ কিছু লেখা ইদানিং খুব জনপ্রিয়, মানে সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে, বইয়ে এইসব লেখা আসে না, যে পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীদের মর্মান্তিক পরিণতি। আমাকেও অনেকে রিকোয়েস্ট করে যে আপনি এইসব বিষয়ে লিখুন, কারণ তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয়েছিল প্রত্যেকেই। আদৌ কি এই মানে এগুলো কি কোনো সত্যিকারই এরকম ধরনের কিছু হতে পারে না কাকতালীয়? মানে এগুলো সত্যি বলছি, এগুলো খুব মুখরোচক গল্প আর কি। অনেকে শুনতে খারাপ লাগবে, কারণ এগুলো খুব ওই সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরে। কিছু কিছু ক্ষেত্রে কাকতালীয় হতে পারে, যেমন কুষ্ঠরোগ, মির্জাফর, সেটা তো হতেই পারে কোনো মানুষের রোগ, কিন্তু সবার যে ওই মজার মির্জাফর মারা গেল, জগৎ সেঠকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ক্লাইভ নিজের গলা কেটে মারা গেলেন, এইভাবে পরপর এগুলো ওই বিশ্বাসঘাতকতা করেছিল বলে। এই বিশ্বাসঘাতকতার কনসেপ্টটাই তো খুব অদ্ভুত, মানে অপঘাতে মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু, তার জন্য এইভাবে একটা কারণকে দর্শানো হয়। হ্যাঁ, কিন্তু যদি অপঘাতে বা অস্বাভাবিক মৃত্যু, তাহলে তো অনেকেরই হয়েছে। খোদ সিরাজউদ্দৌলারই তো হয়েছে, একদমই তো স্বাভাবিক মৃত্যু না। তার কন্যা উম্মে জোহরা, তারও স্বাভাবিক মৃত্যু না। মা আমিনা বেগম, তারও স্বাভাবিক মৃত্যু না। সিরাজের বাবারও স্বাভাবিক মৃত্যু না। সিরাজের বাবার সাথে মানে আফগানরা একদম দুকুচি করে মেরে দিয়েছিল তাকে, সেটাও স্বাভাবিক না। এরা কি অপরাধ করেছিল? ফলে সেই সময়টা যদি আমরা যাই, আসলে সেই সময়ের যে ঘটনা পরম্পরা বা পরিবেশ পরিস্থিতি, সেগুলো তখন এরকমভাবে হচ্ছে, অনেক কিছুই হতো। কলেরায় মৃত্যু হয়ে যাচ্ছে,
হ্যাঁ, বসন্ততে মৃত্যু হয়ে যাচ্ছে অল্প বয়সে, বা সামান্য জ্বরে মৃত্যু হয়ে যাচ্ছে। এবং নবাব বংশের কথা যদি আমরা একদম প্রথম থেকে শুরু করি, নবাবদের মৃত্যুর কথা, খুব কম নবাবই পাবো আমরা যে দীর্ঘদিন বেঁচে ছিলেন, অনেক আয়ু, এবং তাদের মৃত্যু তো অপমৃত্যুই বলতে পারি আমরা সবগুলোই। মুর্শিদ কুলি খাঁ এবং আমাদের আলীবর্দী খান, আলীবর্দী খান, এরা অনেকটা সময় কাটিয়েছে। আর এদিকে আমাদের ওয়াসিফ আলী মির্জা, ওয়াসিফ আলী মির্জা পরবর্তী নবাব হ্যাঁ, বাহাদুর। এরাই আর অনেকটা সময় কাটিয়েছে। আর তাছাড়া তো সেই অর্থে কেউই বেশি দিন বাঁচেনি বিভিন্ন কারণে। আর একটা মজার গল্প যেমন হচ্ছে আজিমুন্নিসা বেগম। আজিমুন্নিসা বা জেবেন্নিসা বা এরকম কেউ কেউ তো তাকে দুজন মহিলা বানিয়ে দিয়েছে, কেউ কেউ একজন, নানা রকম গল্প। আমাদের মুর্শিদাবাদের খুব দুঃখের বিষয়, মানে এখানে এত পর্যটকরা আসে, মানুষ আসে, কিন্তু এখানে মানে খুব খারাপ লাগছে বলতে, কিন্তু যে সব থেকে বাজে ব্যাপার, এখানে টোটোওয়ালা, টাঙ্গাওয়ালা, হোটেলওয়ালা, চায়ের দোকানওয়ালা সবাই কিন্তু হিস্টোরিয়ান। মানে এবার কথা হচ্ছে যে যারা পর্যটকরা আসছে, খুব কম মানুষই ইতিহাস জানতে আসে, ইতিহাস দেখতে আসে সবাই, কিন্তু ইতিহাস জানতে খুব কম আসে। ফলে ওই একজন টাঙ্গাওয়ালা, সে হয়তো সেই ইতিহাস বলবে, ফলে সেই পর্যটকটা ভাবছে যে আমার যদি একটা গাইড নিই তাহলে সেক্ষেত্রে আমার তো অনেক খরচ হয়ে যাবে, বরং 2 টাকা বা 10 টাকা, 20 টাকা বা 50 টাকা এক্সট্রা দিয়ে আমি টাঙ্গাওয়ালার কাছে ইতিহাস শুনে নিই। ফলে ওই রাস্তা গিয়ে দেখতে দেখতে হঠাৎ করে হিস্টোরিক্যাল কোনো জায়গায় থেমে দেখলাম টাঙ্গাওয়ালা তাদেরকে ইতিহাস বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে। এইটা খুব প্যাথেটিক। আমি যাদের মানে দর্শক যারা দেখছেন তাদের বলবো যে আপনারা পড়াশোনা করে আসুন, এবং আমার মনে হয় যে মুর্শিদাবাদের অথেন্টিক ইতিহাসের বই, মানে ওই বিভিন্ন স্থানকে কেন্দ্র করে মাসনাদ মুর্শিদাবাদ পড়ে আসুন। তো আমার একটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, আমরা একবার গাইড ট্রেনিং, মানে আমাদের কলেজে যে সমস্ত গাইডদের ট্রেনিং দিচ্ছিলাম, তো তাদের ফিল্ড ওয়ার্কে নিয়ে গেছি ওয়াসিফ মঞ্জিলের সামনে। তো হঠাৎ করে না মানে একজন ভদ্রলোক এলেন টাঙ্গাই করে, তার প্রচুর পর্যটক তার পেছনে টাঙ্গায় বসে আছে, থামলেন, থেমে বললেন যে এটা মুর্শিদ কুলি খান তার নাতি সিরাজউদ্দৌলাকে এই প্যালেসটা বানিয়ে দিয়েছিল। মানে কি বলবো, মানে আমাদের কিছু বলার ছিল না সেখানে। তো এরকমভাবে ইতিহাস মানে আমাদের সবার অলক্ষ্যে এরকমভাবে বিকৃত ইতিহাস চলছে মুর্শিদাবাদ জুড়ে। এবার এগুলোকে কি ঠিক করা যায় না? সরকার তো চেষ্টা করেছিল গাইডদের ট্রেনিং দিয়ে, অনেকেই ঠিকঠাক ইতিহাস বলছে, কিন্তু অনেকেই বলছে না। এবার যেমন হচ্ছে কলিজা খাকি বেগমের কথায় আমি আসি, কলিজা খাকি কেন বলছে, এর অনেকগুলো কারণ হতে পারে, এবং এখানে অনেক কিছু মানে ছড়িয়ে আছে যে কলিজা খেত বলে তাকে তার বাবা মুর্শিদ কুলি খান জীবন্ত মানে কবর দিয়েছে থেকে শুরু করে অনেক কিছুই। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই কলিজা খাকি বেগম যাকে বলা হয় আজিমুন্নিসা, এটা তো তার সমাধিস্থল হিসেবে বেশি চেনে, কিন্তু এই যে স্থাপত্যটা সেটা একটা মসজিদ, আজিমনগর মসজিদ বলা হয় এটাকে, এবং এই মসজিদের ছবিও পাওয়া যায়, মানে একটা ছবি পাওয়া যায়, এটা ব্রিটিশ মিউজিয়ামে কিংবা ব্রিটিশ লাইব্রেরিতে, আমি মনে পড়ছে না, দেখেছি, ওখান থেকে নিয়েছিলাম। তো সেখানে নদীর ওপারে খুব সম্ভবত সেটা আমিনা বাজারের একটা ছবি, যেখানে লেখা আছে বাজার অ্যাট মুর্শিদাবাদ, 19 শতকের প্রথম দিকের ছবি। তো সেইখানে ওই অপোজিটে এই মসজিদটা দেখা যাচ্ছে পুরো। তো এটা একটা মসজিদ ছিল, কিন্তু এবার যেটা কথা হচ্ছে যে কলিজা খাকি কেন বলা হচ্ছে, এইখানে আমাদের দেখতে হবে যে সেই সময় ইউনানি ট্রিটমেন্ট, মানে চিকিৎসা ব্যবস্থা তো অনেকগুলো ভাগ ছিল, সেটা ইউনানি একসময় ছিল, তার আগে আয়ুর্বেদ ছিল, পরে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। তো ইউনানি চিকিৎসা ব্যবস্থায় এই কলিজা বা মেটে আমরা যেটা বলি, কলিজার একটা বা মেটে, এটা একটা আয়রনের একটা ভালো সোর্স, ফলে রক্ত স্বল্পতায় এইটা অনেক ইউনানি ট্রিটমেন্টে ইউনানি ডাক্তাররা সাজেস্ট করে, এখনকার ডাক্তাররাও সাজেস্ট করে। ফলে সেইটা হতে পারে যে তার কোনো রোগ ছিল হয়তো, বা রক্ত স্বল্পতায় ভুগছিলেন বা কিছু, যাতে বা কোনো অন্য অসুখ, যাতে ইউনানি ট্রিটমেন্টে তৎকালীন সময়ের যেটাতে এটা খেতে বলা হয়েছিল, ফলে তার থেকে একটা নামকরণ হতে পারে। আর একটা যেটা কথা, যে আজকে আমি নবাব সাহেবের কাছে গেছিলাম, প্রেজেন্ট নবাব বাহাদুর আব্বাস আলী মির্জা সাহেব, তিনি বলছিলেন যে এই ভদ্রমহিলার নাম আজিমুন্নিসার নাম, ডাক নাম ছিল জিগরি বেগম। ফলে জিগরি মানে কলিজা, সেই কলিজা থেকেও কিন্তু তার নামে এই বিকৃতি হতে পারে। এবার তো আপনাদের মনে হতে পারে যে বিকৃতি কেন হচ্ছে, কি দরকার বিকৃতি করার, যদি কিছু নাই হবে। প্রথম বিকৃতি জবাব হচ্ছে যে মুর্শিদ কুলি খানের যে মানে আপনি যদি দেখেন যে এখানে বলা হয় যে মুর্শিদ কুলি খান তার মেয়ের এই মানে অপকৃতির জন্য তাকে জীবন্ত কবর দিয়েছিল, ভাবতো না।
কিন্তু আমরা যখন পরে দেখছি যে মুর্শিদ কুলি খান এক্স্যাক্টলি, আর ইনি 34 মারা যাচ্ছেন 34-এ, তাহলে কি করে হয় এটা? তখন ওটা চলে গেল তার জামাই সুজাউদ্দিনের ঘাটে, সুজাউদ্দিনের ঘাটে চলে গেল দোষ। এবং খুব ইন্টারেস্টিং বিষয় যে মুর্শিদ কুলি খানের যে এই যে বলা হয় যে কাটরা মসজিদে মুর্শিদ কুলি খান নাকি তিনি খুব পাপ করেছিলেন এবং তার পাপ মোছার জন্য হে মানে ওই নামাজিদের পায়ের ধুলো চাইছেন বলে তার সিঁড়ির নিচে কবর বলা হয়, ম্যাক্সিমাম বলে ফ্যামিলি ট্র্যাডিশন। এবং সেটা তো ভীষণ তার একটা হাম্বলনেস, যে আমি কতটা বিনয়ী যে আমি নিজের মানে কবরটা আমি সিঁড়ির নিচে রাখছি, যে মানুষগুলো আল্লাহর মানে প্রার্থনা আল্লাহকে সেজদা করতে আসছে তাদের পায়ের ধুলো, সেই পুণ্যবানদের পায়ের ধুলো যেন আমি পাই, সেটা তো তার হাম্বলনেস। এবার সেটাকে নিয়ে যদি কেউ মিসইউজ করে, ভুলভাল ব্যাখ্যা করে, তাহলে তখন মুশকিল। যেটা হয়েছে যে ফার্সি ভাষা থেকে যখন ইংলিশে হোক বা অন্য ভাষায় অনুবাদ হয়েছে, তখন কিন্তু কারণ আমরা তো সবাই ফার্সি ভাষাটা পড়তে পারছি না, তখন কিছু ভুল অনুবাদও হয়েছে। যেমন সিরাজুল মুতাক্ষরিনের যখন প্রথম অনুবাদ হয়েছিল তখন সরাসরি বাংলায় আসেনি, যখন হাজি মুস্তাফা যখন ওটাকে ইংলিশে ট্রান্সলেট করলেন, তখন উনি আজিমুন্নিসাকে তিনি স্যার যখন গিরিয়ার যুদ্ধ 1740 যখন গিরিয়ার যুদ্ধটা হলো, তখন কিন্তু আলীবর্দী যে ক্ষমা চেয়েছিলেন ফিরে এসে, সেটাকে উনি আজিমুন্নিসার কাছে ক্ষমা চেয়েছিলেন লিখে ফেলেছিলেন। কিন্তু পরবর্তীকালে সরাসরি ফার্সি ভাষা থেকে যখন বাংলায় অনুবাদ হলো তখন বিষয়টা পাল্টে গেল। অ্যাকচুয়ালি তখন 1734 আজিমুন্নিসা মারা যায় এবং আলীবর্দী অ্যাকচুয়ালি ক্ষমা চেয়েছিলেন তার কন্যা যে নাসিফা খানুমের কাছে। তো মানে আজিমুন্নিসার কাছে সরফরাজের বোনের কাছে ক্ষমা চেয়েছিলেন। তো এই অনুবাদেও কিন্তু কিছুটা গোলমাল হয়েছিল। এবং আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করতে হবে যে আমি যখন দেখছি পট পরিবর্তনের একটা ব্যাপার থাকছে। আজিমুন্নিসা বেগম এমন একটা বেগম যিনি মুর্শিদ কুলি খানের মেয়ে, সুজাউদ্দিনের ওয়াইফ এবং সরফরাজ খানের মা। ফলে একটা মানুষ যিনি 3টে নবাবের সঙ্গে সম্পর্কযুক্ত, ফলে যখন তার পট পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে নাসিরি ডাইনেস্টি যখন চেঞ্জ হচ্ছে, আফসার ডাইনেস্টি আসছে, তখন একটা তো ওদের টেন্ডেন্সি থাকে যে আগের নবাবদেরকে বা আগের বংশধরকে দুর্নাম করা, তাদেরকে ভুলভাল বলা। তাহলে এটা প্রমাণিত হবে যে আগেরটা খারাপ ছিল, তোমার তার থেকে পরিত্রাণ দিয়েছি আমি, ফলে আমার যে অন্যায় করে সরফরাজকে ক্ষমতা থেকে সরালাম আমি, ফলে সেইটা চাপা দেওয়া যে তারা খারাপ ছিল, তাদেরকে খারাপ প্রমাণ করতে পারলে সবথেকে বড় কথা এস্টাবলিশ করতে পারবো। আলীবর্দীর ফ্যামিলি আজকে মুর্শিদাবাদের মসনদে এসেছিলেন সেটাও আজিমুন্নিসার জন্য। একদম 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 আজিমুন্নিসাই চেয়েছিলেন, নাহলে তো আমাদের সুজাউদ্দিনের আরেকজন ছেলে যে তাকি খা, মানে তাকি খা যদি ওদিকে ক্ষমতা পেয়ে যায় তাহলে উনি পরবর্তী মুর্শিদাবাদ আক্রমণ করতে পারে। ওই জন্য তাকি খাকে আর দায়িত্ব না দিয়ে বললো যে আলীবর্দীকে দায়িত্ব দেওয়া। একদম একদম। কিন্তু আলটিমেট যেটা ভয় পেয়েছিলেন সেটাই বড় বিশ্বাসঘাতক তো আলীবর্দী খানই ছিলেন, কারণ মানে তার তো প্রভু ছিল, মানে সে তো রীতিমতো তাকে মানে ওই অবস্থা থেকে নিয়ে আসা হচ্ছে। তাদের তো আলীবর্দীর তো খুব ফ্যামিলি ট্র্যাডিশন ভালো ছিল না, সে তার পূর্বপুরুষ আবদার খানায় কাজ করছে, মুঘলদের দরবারে একদমই মদ ঢালার কাজ, হ্যাঁ আবদার খানা মানে ওই জল ডিপার্টমেন্টে চাকরি করছেন, সেখানে তাদের ফ্যামিলি থেকে একটা মানুষকে এই পজিশনে নিয়ে আসা হলো, অথচ তিনি কি করলেন সরফরাজ খানের সঙ্গে, মানে রীতিমতো বংশ গৌরব ছিল না, যার ফলে মির্জাফর যখন জানতে পারলেন যে একটা খুব বড় বংশের সন্তান, একদম একদম সেই কারণে মির্জাফরকে জামাই হিসেবে একদম 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 এবং সিরাজের বিয়েটাও উনি আমাদের এর সঙ্গে দিলেন, ইরাজ খানের কন্যা মুদ্দাতুন্নেসার সঙ্গে দিলেন, কারণ ইরাজ খানের সঙ্গে মুঘল দরবারের একটা ভালো সম্পর্ক ছিল। একদম, উনি বড় বড় বংশগুলোকে নিজের করার, একদম, কারণ নিজে যেহেতু ওই বড় বংশে ছিলেন না, ফলে তার একটা মোহ ছিল বড় বংশ। কিন্তু তিনি যেটা করলেন সেটা তো খুবই অন্যায় করলেন। তিনি তো ইচ্ছা করলে মানে তাকে মানে তিনি তো সেই পজিশনে থাকতে পারতেন, কিন্তু তিনি প্রচণ্ড অন্যায় করলেন, অথচ তার গায়ে বিশ্বাসঘাতকতা লাগলো না, তার কারণ তিনি বর্গী আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করলেন, ফলে ওই ব্যাপারটা তার ঘুচে গেল সেখান থেকেই। বর্গী আক্রমণটা হয়েছিল তার ট্যাক্স না দেওয়ার জন্য, একদমই, বর্গীরা ট্যাক্স চাই, মুঘলরা দুর্বল হয়ে গেছে, হ্যাঁ বলে তুমি বাংলা থেকে ট্যাক্স কালেকশন করো না। একদম, বর্গীদের তো অ্যাকচুয়ালি এখান থেকে বাংলা থেকে ট্যাক্সটা গেল না বলেই তো ওরা অ্যাটাক করলো, ওরা চৌতাদাই করতে চলে গেল। একদম একদম একদম। ফলে ওই মানে মানুষের যে ধারণা একচেটিয়া মির্জাফর বিশ্বাসঘাতক, এবার মির্জাফর বিশ্বাসঘাতক খুঁজতে গেলে দেখবে যে জগৎ শেঠরা বেরিয়ে পড়ছে সেখান থেকে, ওই গর্ত থেকে। হ্যাঁ, মানে তোমার আমার এই যে কথোপকথন, এটা যখনই ভিডিও আকারে আসবে প্রচুর গালিগালাজ, তখনই কিছু দর্শক আছেন গালিগালাজ করবে, আমি জানি সেটা, এরা মির্জাফরের বংশধর, এক্স্যাক্টলি সেটা বলবে এবং গালিগালাজ করবে, আমি জানি, জেনেই বলছি, আমি জেনেই বলছি গালিগালাজ খাবো, জেনেই বলছি। কারণ আমি যারা গালিগালাজ করবেন তাদের বলে রাখছি যে একটু পড়াশোনা করে আসুন, একটু বই ফইগুলো পড়ুন, দেখবেন আপনাদেরও ভুল ধারণা ভেঙে যাবে। এটা ম্যাক্সিমাম বাংলাদেশিরা করে, আমি দেখেছি, মানে প্রচণ্ড আবেগ তাদের সিরাজের প্রতি।
আমি বলবো ইতিহাস থাকবে। আমি আলীবর্দী বলছি না যে আলীবর্দী বিশ্বাসঘাতক ছিলেন না, আলীবর্দী বিশ্বাসঘাতক ছিলেন ডেফিনেটলি, কিন্তু তার যোগ্যতা নিয়ে কোনো কথা হচ্ছে না। তিনি যোগ্য ছিলেন, তিনি এই মানে সাহসী ছিলেন, যোগ্য ছিলেন। হ্যাঁ, ফলে যার যে কোয়ালিটি সেটা তো স্বীকার করতেই হবে। হ্যাঁ, সে যাই হোক, সেই সময়কার ধর্ম, সেই সময়কার নীতি তিনি মেনে চলেছেন। হ্যাঁ, সেই সময়ের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আজকের পরিবেশ পরিস্থিতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না সেটাকে। হ্যাঁ, ফলে আমরা সেটা করতে যাই যে আমরা এখনকার ভাবনায় আমরা তখনকার পরিস্থিতিকে বিচার করতে যাই, ফলে আমরা ঘেটে যাই সব কিছু। ফলে একটু পড়াশোনা করলে বা এই অথেন্টিক যে সমস্ত বইগুলো আছে, পুরোনো আমলের বইগুলো আছে, একটু পড়াশোনা করে নিজে চোখ কান খোলা রেখে পড়াশোনা করলে আমার মনে হয় যে অনেকেরই অনেক প্রশ্নের উত্তর নিজেরা পেয়ে যাবে। আচ্ছা, মুর্শিদাবাদের পরবর্তী নবাব যারা ছিলেন তাদের মধ্যে প্রায় 12-13 জন নবাবকে আমরা পেয়েছি। তো এদের মধ্যে তোমার ভালো লাগা নবাব কে আছে? আমার অনেকগুলো ভালো লাগার নবাব আছে, তার মধ্যে ওয়াসিফ আলী মির্জাকে আমার খুব ভালো লাগে। ওয়াসিফ আলী মির্জাকে এদের মধ্যে বলি, ওয়াসিফ আলী মির্জা তো নবাব বাহাদুরদের মধ্যে। ও আচ্ছা, নবাব নাজিমের মধ্যে। আচ্ছা, পরবর্তী নবাব নাজিমদের মধ্যে। আচ্ছা, পরবর্তী নবাব নাজিমদের মধ্যে আমার বাবর আলীকে খুব ভালো লাগে। বাবর আলী খান, মানে বেচারার পুরোটাই এত স্ট্রাগল দেখতে হয়েছে ভদ্রলোককে। মানে উনি নবাব হচ্ছেন, মুন্নি বেগম তো ওনাকে করবে না নবাব, উনি জোর করে জাফরাবাদ ফ্যামিলির হেল্প নিয়ে উনি মসনদে বসছেন। তারপরে তার আর্থিক সমস্যা, এবং আপনি দেখবেন কখনো পোর্ট্রেটে বাবর আলীর কিন্তু গায়ে কোনো গয়না নেই। ওই হাজারদুয়ারিতে বেশ কিছু দুটো ছবি আছে, একটাতে পোর্ট্রেট আছে, কিছু আছে সেটা পরের, কিন্তু প্রথম দিকে ফাঁকা। এবং উনি এত কষ্ট ভোগ করেছেন যে আমি বলছিলাম যে ব্রিটিশ অফিসার এসছেন, তাকে ওয়েলকাম জানাবে, সেই আতর তার নেই, তিনি তাকে আতর দিয়ে ওয়েলকাম জানাতে পারছেন না, উপঢৌকন দিতে পারছেন না। ফলে তার এবং মানে তার থাকার ঠিক মতো প্যালেস নেই। বৃষ্টি হচ্ছে 1801 সালে খুব সম্ভবত একবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমার সালটা মনে পড়ছে না এক্স্যাক্ট, তবে ওই সময়ে আর কি বাবর আলীর। তো তিনি কি করলেন, তাকে মানে কেল্লা ছেড়ে শহরের অন্য জায়গায় উঠে যেতে হয়েছিল, অন্য বাড়িতে গিয়ে থাকতে হয়েছিল, কারণ এতই স্যাঁতসেঁতে হয়ে গেছিলো বৃষ্টিতে, তার প্যালেসের অবস্থা খারাপ, সে জল জমে গেছে, তো তাকে অন্য জায়গায় গিয়ে শহরের অন্যত্র গিয়ে থাকতে হচ্ছে। আমরা ওই বাজারে প্রচলিত বইগুলোতে পাই যে তিনি খুব ধনী নবাব ছিলেন, হাতির পিঠে চড়ে নাকি মুদ্রা ছেটাতেন চারিদিকে। এগুলো গল্পই, মানে এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি যখন ওই বইটা করি সিরাজউদ্দৌলার পরে, তো আমার উদ্দেশ্য ছিল সেখানে যে নবাবদের ডিটেলস একটু চেষ্টা করব। তো আমি যখন ওই ফরমানগুলো পড়ছি, নবাবদের বিভিন্ন সেই সময়কার লেটার্সগুলো পড়ছি, যে গভর্নর জেনারেলের চিঠি কী পাঠাচ্ছে, এজেন্ট পড়াচ্ছে, পড়ে তাকে উপাধি দিচ্ছে, তখন পড়তে গিয়ে অনেক কিছুই আর কি তখন পেয়েছিলাম। তো ওনাকে আমার খুব ভালো লাগে, এবং ওনার জন্য খুব মানে কষ্টই হয় আর কি, যে একটা নবাব অথচ তিনি তার বৈভব দেখাতে পারছেন না। এই একটা নবাব ছিলেন। আর আমাদের হুমায়ুন জাকে তো তিনি তো রঙিন নবাব ছিলেন। আমরা যদি মোহাম্মদ শাহ রঙ্গিলা বলি, আমাদের রঙ্গিলা নবাব তাহলে হুমায়ুন জাহ ছিলেন। হ্যাঁ, ফেরদুন জাও খুব অন্য ধরনের নবাব। আজকে মুর্শিদাবাদের মেন আকর্ষণ যেটা কেন্দ্রবিন্দু, একদম হাজারদুয়ারি, একদমই। এবং উনি এত শৌখিন নবাব ছিলেন, উনি তার যে সমস্ত ব্রিটিশ বন্ধুরা ছিল তাদেরকে দিয়ে রীতিমতো তিনি পারফিউম আনাতেন। এবং ওনার যদি ছোটোবেলার কথা আপনি দেখেন, তো উনি যখন নবাব হচ্ছেন আর কি, মানে তার প্রচুর রেস্ট্রিকশন ছিল। তিনি এই করতে পারবেন না, সেই করতে পারবেন না, তার অভিভাবক দিয়ে দেওয়া হচ্ছে, তার টিচার ঠিক করে দেওয়া হচ্ছে। কিন্তু নবাবের কী হচ্ছে, নবাব ওইসবে আগ্রহী না, নবাব নিজের মতো স্বাধীন লাইফ লিড করবে। ইভেন এতটাই কড়াকড়ি ছিল যে নবাব যে ঘোড়ায় চড়বে তারও একটা পার্টিকুলার ডেট থাকতো, যে এই দিন নবাব ঘোড়ায় চড়বে। নবাবের কোনো রিলেটিভ যদি নবাবকে উপহার দেবে, তাও এজেন্টের পারমিশন নিতে হতো, যে আমি উপহার দিতে পারবো তো, মানে এরকম টাইপের ব্যাপার ছিল। তো খুব রেস্ট্রিকশন, খুব চাপাচাপির মধ্যে উনি বড় হচ্ছেন। এবং ব্রিটিশরা ওই সময়টায়, ব্রিটিশরা কিন্তু তখন আস্তে আস্তে নবাবদের গলা টিপে ধরছে ওই সময়টায়, একদম। এবং তার আগে আমরা দেখছি মোবারকুদ্দৌলা থেকে তো কমিয়ে দিয়েছিল, অর্ধেক করে একদমই শেষ করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু হুমায়ুন জাহর আমল থেকে আস্তে আস্তে আরও ব্যাপারটা বাড়ছে, এবং ফেরদুন জাহর আমল তো শেষই হয়ে যাচ্ছে ব্যাপারটা পুরো। তো ওই সময় আরেকটা যে নবাব, আমার ওই যেটা বলছিলাম আর কি, ফেরদুন জাহর যেটা হলো, মানে এই ব্যাপারটা, মানে ফেরদুন জাহ খুব রঙিন, ফেরদুন জাহ খুব বাবা ছিলেন ওই রকম রঙিন নবাব, তো ফেরদুন জাহর ওই ব্যাপারটা ছিল না। কিন্তু উনি কী করতেন, ফেরদুন জাহ সব মিলিয়ে মানে সবাইকে ভালো রাখতে চেষ্টা করতেন। এবং মানে ফেরদুন জাহর প্রচুর মেয়ে সঙ্গ ছিল, মানে আমি জানি না এইভাবে বলাটা ঠিক হবে কিনা, মানে এটা পাচ্ছি। হ্যাঁ, এবং একটা ব্যাপার আমি আমার বইতে উল্লেখ করেছি, মানে তিনি কিন্তু কখনো কারোর সাথে নোংরামি করছেন না, কারোর সাথে তিনি না,
তার ভালো লাগছে, সে তো ওয়াজেদ আলী শাহও আছে, তারও খুব ভালো লাগতো, অনেক মেয়ে সঙ্গত আসছিল। এবং নবাবের যেটা ভালো দিক ছিল যে তার ভালো লাগছে, তাকে বিয়ে করছেন, তার সঙ্গে কিন্তু মানে খারাপ আচরণ করে তাকে ছেড়ে দিচ্ছে বা এসব কিছু না, কিন্তু না না একদমই না, তার যাকে ভালো লাগছে তাকে সম্মান দিচ্ছে, তাকে রেসপেক্ট জানিয়ে তাকে বিয়ে করছেন। এবং তার যে এতগুলো ওয়াইফ, এই যে 30 জন, এই 6 জন নিকা আর 24 জন মোতা বেগম, এর পেছনে একটা গল্প শুনেছিলাম নবাব পরিবারের। বললো সেই সময় ওই সত্যবিলোপ নীতি, তো ওই সত্যবিলোপ নীতিতে তার জন্য কেউ এমন ডিসেন্ডেন্ট যেন কম না হয়, তার জন্য নাকি তার মা তাকে প্রচুর বিয়ে দিয়েছিলেন। এটা কথাটা সত্যি জানি না, নবাব পরিবারে বিভিন্ন বলে। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিং বিষয়, এই যে কবর, আমি বাকের আলী সাহেবের কাছে শুনছিলাম যে আমরা যে কবর যে জাফরাগঞ্জে যে কবর আছে 1100 কবর বলা হয়, তো ওরা তো বলে যে শাহী মকবরা, তো ওইখানে বলছে কবরের যে দারোগা থাকতো, মানে তখনকার তো মানে যে কোনো ডিপার্টমেন্ট, নবাবী ডিপার্টমেন্টের হেডে দারোগা থাকতো, তার অধীনে কর্মচারীরা। তো নবাব নিজামাত পরিবারের বলা হতো খামোশ খানা, নিস্তব্ধ ঘর বা ওই পুরো এরিয়াটায়। তো ওই খামোশ খানা থেকে যখন ওই দারোগা আসতো কোনো কাজে কেল্লাই, তো ওনার নাকি কেউ মানে সামনাসামনি দাঁড়াতে ভয় পেতো, সবাই কেউ দাঁড়াতে চাইতো না সামনাসামনি, কারণ উনি ওই খামোশ খানা থেকে আসছে, মানে মৃত্যুপুরী থেকে আসছেন উনি। ফলে সবাই ঘরে নাকি দরজা বন্ধ করে ঢুকে যেত ঘরের ভেতর, ওনাকে কেউ দেখতে চাইতো না, কারণ ওনাকে মানে একটা অশুভতার পরিচয়, একটা অশুভ কিছু একটা এরকম মনে করা হতো। এবং কেল্লাই যেটা হয়, নিজামাত পরিবারের আমি একটা গল্প শোনাই, সেটা হচ্ছে যে এই যে নবাব সাহেবের কথা বলছি, তার বোন আর কি, মানে হাসমুতুন্নিসা বেগম সাহেবের মেয়ে নাজমুন্নিসা বেগম। তো আমি ওনার সাথে, উনি রিসেন্ট মারা গেলেন কয়েক মাস আগে, তো আমার মানে গায়ে কাটা দেয় এখনও ভাবতে গেলে। মানে ওনার আমার কাছে ভয়েস রেকর্ডিং আছে, আমি বহুবার ওনার সাথে দেখা করেছি, ওই বিশেষ করে দস্তরখানে মুর্শিদাবাদ যখন করি তখন ওই রান্নার রেসিপি নিয়ে। তো উনি না মানে ভীষণ রকম, মানে ওনার দারুণ গলা, মানে গলা শুনি মনে হবে যে সেই রাজকীয় ঘরানার। তো আমি যখন প্রথম দেখা করতে যাই, মানে ওনার নাতি আমার স্টুডেন্ট ছিল আর কি, তো ওই সোর্সে আমি যাই, গিয়ে খুব সহজেই আর কি দেখা হয় ওনার সাথে। উনি শুরু করছেন যখন বললো যে আমার পূর্বপুরুষরা 3 রাজ্যের রাজা ছিল, এরকমভাবে শুরু করছে একদম সেই দারাজ গলায়। তো উনি বলছিলেন যে আমরা কখনো বাইরে বেরোয়নি, এই শহর, আমি আজকে ওনার তো প্রায় এই মানে 78 বয়স বা 80 হয়তো হয়ে গেছিলো জানি না, মানে 75 টাইপ প্লাস এজ এরকম ছিল। তো উনি বলছেন যে এই শহর, আমি এতদিন ধরে শহরে আছি, শহর চিনি না কখনো, কারণ আমরা কেল্লার বাইরে যেতেই হয়নি কখনো, আমাদেরকে সব কিছু আমাদের তো কেল্লাতেই পেয়ে গেছি, আমরা যেতেই হয়নি। বলছে আমাদের বেরোনো বলতে আমরা বেরোতাম মহলসারা থেকে বেরোতাম শুধুমাত্র মহরমের সময়, আর ফুপিকে ঘর জানে কে লিয়ে, মানে ফুপুর বাড়ি মানে পিসির বাড়ি যাওয়ার জন্য বেরোতাম, আর ওই মজলিসে যাওয়ার জন্য বেরোতাম। তো উনি বলছিলেন একটা গল্প, যে ওনার বৈভব বলতে গিয়ে আর কি, যে সেই সময় যেটা হতো আর কি নিজামাত, আমি এটা আব্বাস আলী মির্জা সাহেব বা ছোট নবাবের কাছে শুনেছি, যে ওনাদের ফ্যামিলিতে যেটা হতো যে কেল্লার বাইরে ওনাদেরকে বেরোতে দিত না। কারণ হচ্ছে যে ওই যে নবাবী শিষ্টাচার বা নবাবী তেহজিব, সেটা নষ্ট হয়ে যাবে, বাইরের লোকের সাথে মিশলে সেটা ভুলে যাবে। ফলে তাদের ওই নিজামাত ফ্যামিলির মধ্যেই তাদের ওঠা বসা, বাইরে বেরোতেন না তারা। ফলে তাদের মধ্যে আর ওই একটা রয়্যাল কালচার সেটা থাকতোই, বাইরে থেকে মিশতো না। তো একবার ওই ভদ্রমহিলার বাড়িতে এক কাজের মেয়ে ছিলেন, তার বাচ্চা মেয়ে ছিল, তার সঙ্গে খেলতেন এই নাজমুন্নিসা বেগম সাহেবা। তো তার ওই পায়ে মানে রূপোর তৈরি একটা নুপুর ছিল, তো খুবই ভালো ব্যাপার। উনি প্রচণ্ড আগ্রহী হলেন নুপুর, মানে চাঁদির নুপুর, মানে রূপোর নুপুর, তো বললেন আমারও লাগবে। তো তখন ওই কথা শুনে ওই নবাব ওয়াসিফ আলী মির্জার মেয়ে, মানে হাসমুতুন্নিসা বেগম সাহেবা, মেয়ের জন্য বহরমপুরে গিয়ে একটা সোনার নুপুর তৈরি করে নিয়ে গেলেন। তো তিনি নাকি বললেন যে আমি সোনার চাই না, আমি রূপোরই চাই। তো আবার সেটা ঘুরিয়ে দিয়ে এসে আবার রূপোর নেওয়া হয় আর কি। তারপরে একবার ওদের বৈভব নিয়ে আমি ওই ফিদিয়াতুল সৈয়দা ফিদিয়াতুল মওলা আন্টি, যার কথা বলছিলাম আপনাকে, যিনি হাজারদুয়ারিতেই আর কি সংসার পেতেছিলেন এবং 8 বছর হাজারদুয়ারিতে সংসার করেছিলেন, তিনি নিজামাত, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং ওনার হাজবেন্ড ছিলেন হাজারদুয়ারির স্পেশাল অফিসার। তো উনি বলছিলেন যে লর্ড কার্জন যে থালায় যে টেবিলে বসে খেয়েছেন, উনি সেই টেবিলে বসে খেয়েছেন, তখন ওটা ওনার শ্বশুর বাড়ি, একদম ওনার পুরো হাজারদুয়ারি চাবি ওনার কাছে, একদম নবাবরা যে খাটে কখনো কখনো ঘুমোতেন উপরে 3 তলায়, উনি সেই ঘরেও থেকেছেন। হ্যাঁ, নিচে ওই যেখানে না, যখন তিনি গভর্নর জেনারেল মুর্শিদাবাদে এলে যে ঘরে হাজারদুয়ারিতে থাকতেন, উনি সেই ঘরে থেকেছেন।
উনি বিয়ে হয়েছিল হাজারদুয়ারির স্পেশাল অফিসারের সাথে, আচ্ছা এবং সেই সোর্সে উনি হাজারদুয়ারিতে উঠেছিলেন, এবং ওই নিজামাত পরিবারের মানুষরা ওনাকে মেম সাহেব বলতো। তো আমি ওই লিখেওছিলাম ওনাকে নিয়ে হাজারদুয়ারির মেম সাহেব বলে। তো ওইখানে উনি বলছিলেন যে ওনাকে নিজামাত পরিবারের যারা মানুষ তারা ওনাকে নিজেদের বাড়ির বৌমা হিসাবে, কারণ হাজারদুয়ারিতে থাকতেন যেহেতু, তো ওই নিজামাত পরিবারের বৌমা হিসাবে তাকে ট্রিট করা হতো, এবং তার বিয়ের সমস্ত অনুষ্ঠান ইমামবাড়ায় হয়েছিল, ইমামবার খাওয়া দাওয়া সব ইমামবাড়ায়, মানে সেই রাজকীয় আয়োজন সব। উনি ওনাকে তখন ওই নিজামাত পরিবারের মানুষরা সব ডেকে ডেকে খাওয়াতেন। তো একবার কি হলো, উনি তখন ওই নবাব সাহেব আব্বাস আলী মির্জা সাহেবের যিনি মা হাসমতুন্নিসা বেগম সাহেবা, তিনি ছিলেন বেঁচে। তো উনি ওই ফিদওয়াতুল মৌলা আন্টি, উনি কি করলেন, উনি মানে নিজের বাইক কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের সোনা দানা কেমন আছে, মানে আগ্রহী, যে নবাব ছিল এক সময়। তো উনি নাকি তখন বলেছিলেন যে আমার জানা নেই, মানে হাসমতুন্নিসা বেগম সাহেব বলেছিলেন ওসব আমাদের হিসাব নেই, পায়ে যে তোড়াটা বা নুপুরটা পড়ি সেটাই 80 ভরির। মানে এখান থেকে বোঝা যায় তাদের বৈভব সে সময় কত ছিল আর কি। এবং মানে সেই ব্যাপার, এবং এই যে যার কথা বলছিলাম নাজমুন্নিসা বেগম সাহেবা, ওনার হাজব্যান্ড ছিলেন জানি মির্জা, নবাব জানি মির্জা, উনি এমএলএও হয়েছিলেন। উনি ছিলেন মিউজিকের এক্সপার্ট, আমি ওনার কাছে শোনা আর কি বিভিন্ন গল্প শুনতে গিয়ে। তো ওই মিউজিক এক্সপার্ট, এবং উনি নাকি এরকম ছিলেন যে ওই জল পড়ছে বা হাত থেকে পেনটা পড়ে গেল, ওটা কোন সুরে পড়লো উনি বলে দিতে পারতেন আর কি। উনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন। তো ওই খেতে বসে কোনো খাবার, মাংস রান্না হয়েছে, মাংস খেতে বসে উনি বলে দিতে পারতেন এটা কোন কাঠ দিয়ে রান্না হয়েছে, এটা কোন জ্বালানি, কোন কাঠ। এবং নবাবরা কী করতো, মানে ওই মাংস রান্না বা দম পাক পোলাও, ওরা কিন্তু সেই সমস্ত ওগুলো ওই তেঁতুল কাঠে করতো, ধীরে 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 জলে, তাহলে স্বাদটা আরও বেশি হয়। তো নাজমুন্নিসা বেগম সাহেবের সাথে কথা বলতে গিয়ে উনি বললেন একটা মিঠা রুটি বা মিঠা পরাঠাও বলে। তো উনি বলছিলেন যে 2006 সালের কথা উনি বলছিলেন আমাকে, লাস্ট করেছিলেন সেই সময়। তো সেই মিঠা রুটি করতে গিয়ে ওনার প্রায় সেই সময় নাকি 6,000 না 4,000 টাকা খরচ হয়েছিল, এবং 14টা লেয়ার থাকতো সেই রুটিতে। প্রতিটা লেয়ারে ড্রাই ফ্রুটস বা কোনোটায় মেওয়া, পেস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম 14টা লেয়ার, এক একটা লেয়ার এক এক রকম। তারপর সেটা একদম মাহি তাওয়াতে ঘিয়ে ভেজে, তারপর সেটাকে জাফরান টাফরান দিয়ে, মানে সিরাতে দিয়ে ওটাকে পরিবেশন করা হতো। তারপর মুরকা দাম্পাক, মানে বিভিন্ন রকম খাবার। এইখানে একটা খুব মজার বিষয় বলি, নবাব পরিবারে শীতের সময় চলছে এখন ওই রাঙা আলু, যেটা আমরা বলি রাঙা আলু বা লাল আলু, ওটাকে কিন্তু এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই রাঙা আলু যেটাকে বলি, ওরা কিন্তু শাক আলু বলে, শাক আলু, মানে আমরা বাঙালিরা বলি না শাক আলু সাদা। এখানে একটা কথা বলে রাখি, নবাব পরিবার এটাকে সাকারখান্দ বলে। সাকারখান্দ কি আলু বা সাকারখান্দ কি ক্ষীর বলে, যেটা আমরা স্পেশাল ডিশ। সাকারখান্দ কেন, মানে এই শাক আলু কী করে এলো, এই শাক আলুটা সাকারখান থেকে, সাকারখান্দের শাক। এবার লোকাল মুসলিম কমিউনিটিরা ওই সাকারখান থেকে ওটাকে সাকল হিসেবে পরিচিত হয়ে গেছে ওদের কাছে। এবার সাদা আলু যেটা আছে, সেই সাদা আলুটাকে আবার সেটাকেও শাক আলু বলে ম্যাক্সিমাম, সেটা এসে শঙ্খ আলু, শঙ্খের শাক, একদম শঙ্খ আলু থেকে শাক আলু, আর এটা হচ্ছে সাকারখান থেকে শাক আলু। এবার এই আলুর একটা স্পেশাল ক্ষীর হয়। তো আমার শুনতাম, আমার ওই আলু খেতে খুব একটা ভালো লাগতো না। তো আমার মনে হয় যে শাক আলু, তো বাড়িতে রীতিমতো খুব সিম্পল একটা রেসিপি, জাস্ট কিছুই না, মানে ওই আলুটাকে দুধে সেদ্ধ করে একটু গুড় দিয়ে, মানে এত টেস্টি হয়। মানে আমি ভাবলাম নবাবী, এবং শীতে ওই আলু হতো ওদের, ওই সাকারখানকে ক্ষীর খুব জনপ্রিয়, কবুলি বলে একটা পোলাও খুব জনপ্রিয় উনি করতেন। এই খাওয়া প্রসঙ্গে একটা লাস্ট কথা বলে আমি অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে এই কাজেম আলী মির্জা। আচ্ছা, দুটো প্রসঙ্গ বলবো কারণ এটা বলতে হবে, খুব ইন্টারেস্টিং আর কি, না বললে ভাল লাগবে না। তো কাজেম আলী মির্জা নাকি তখন এমএলএ হয়েছিল এবং একটা মন্ত্রী হয়েছিল সেই সময়, মোটামুটি 60s, ওই সময়টাই 60s-এ। তো তার দলে যে সমস্ত এমএলএ, তারা বললো যে নবাব সাহেব, আপনি তো মন্ত্রী হয়েছেন, তো আমাদের কী ট্রিট দেবেন, পোলাও খাওয়ান, নবাবি শাহী পোলাও। তো নবাব সাহেব বললো ঠিক আছে, মানে নবাব সাহেবের ছেলে কাজেম আলী মির্জা, তো বললো ঠিক আছে এসো, তাই হবে। তো কলকাতা 85 স্ট্রিট, যে পার্ক স্ট্রিটে যে মুর্শিদাবাদ হাউস আছে, ওখানে রীতিমতো আয়োজন করা হয়েছে। তো বাবুর্চিকে পারমিশন দেওয়া ছিল যে কেউ বেশি দেবে না পোলাও, অল্প করে দেবে। তো অল্প করে দিতে গিয়ে তো এত টেস্টি পোলাও, অল্প করে খেতে স্বাভাবিকভাবেই চাইবে, চাওয়া হলো। তখন নাকি বললেন যে না, আর বেশি দেওয়া যাবে না পোলাও, এইটুকুই। তো তারা রীতিমতো, যারা এসছে এমএলএ, তারা তো রীতিমতো বিরক্ত যে এত ভালো টেস্টি পোলাও আবার এত অল্প করে দিচ্ছে, কী ব্যাপার, নবাব কি খুব কিপটে, মানে আমরা তো এরকম এক্সপেক্ট করিনি। তখন বাবুর্চি গিয়ে বলে, নবাব বলে ঠিক আছে, যে যা চাইছে দিয়ে দাও, সব দিয়ে দিয়েছে, পেট পুরে যা ভালো লেগেছে খেয়েছে। পরের দিন সকালে নাকি নবাবের কাছে ফোন আসে, মানে কাজেম আলী মির্জার কাছে ফোন আসে যে যারা যারা ইনভাইটেড হয়ে এসেছিল সবাই হসপিটালে ভর্তি,
কারণ কারো হজম হয়নি ওই পোলাও। এই কাজিম আলী মির্জার আরেকটা ঘটনা আছে, তখন এটা বোধহয় 60s এর আমলে, আমরা ওই দস্তর খান মুর্শিদাবাদে রেখেছি গল্পটা। আমাদের এই ইসলামপুর যেতে দেখবেন ওই দৌলতাবাদ থানার ভেতরে কলাডাঙ্গা, ঘোষপাড়া কলাডাঙ্গা, ওখানে মৈত্র বাড়ির খুব জমিদারি খুব বিখ্যাত ছিল, মৈত্র জমিদার। তো ওইখানে ওই জমিদার বাড়িতে কাজিম আলী মির্জা ভোটের প্রচারে এসছে। ওই জমিদার বাড়ির বৃন্দাবন মৈত্র আমাকে গল্পটা বলেছিলেন, সিনিয়র মেম্বার। তো তিনি বলছেন যে কাজিম আলী মির্জা এলেন, আমরা তো আর সব নবাবী বিরিয়ানি ফিরিয়ানি পারি না, তবু আমাদের বাড়িতে বিরিয়ানি করা হয়েছিল ওনার আপ্যায়নে। তো নবাব সাহেব কাজিম আলী মির্জা বলছে একটু বিরিয়ানি মুখে দিলেন আর খেলেন না। আর দৌলতাবাদ থেকে রসগোল্লা আনা হয়েছিল, ছানাবড়াটা খেয়েছিলেন, কিন্তু বিরিয়ানি মুখে দিয়ে আর খাননি। তো নবাবের খাওয়া দাওয়ার পর রীতিমতো একটু পান লাগবে। তো পান তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু নবাব কাজিম আলী মির্জা সাহেব, ওয়াসিফ আলী মির্জার ছেলে, বললেন কোনো পান খেলেন না। আর আমি বললাম যে ঠিক আছে, ওরা সব তখন বলা হয়েছিল যে ঠিক আছে আমি পান দিচ্ছি, বলে না। ওখান থেকে আমাদের কেল্লা নিজামাত প্রায় ধরুন 26 কিলোমিটার হবে, 25-26 কিলোমিটার হবে। তো ওখান থেকে কাজিম আলী মির্জার পান আনার জন্য আবার জিপ পাঠানো হলো, জিপে করে মুর্শিদাবাদে কেল্লা এলো। কেল্লা থেকে নবাবের পান নিয়ে গিয়ে উনি আবার গেলেন ওই বাড়িতে, গিয়ে পান মুখে দিলেন, দিয়ে উনি ওখান থেকে বেরোলেন ভোটের প্রচারে। এটাই নবাবী আনা একদম। এই যে স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয়, আমাদের জেমস ওয়াট, তো আমার মনে হয় আরেকজন মানে রেল, আমার এটা এক্সাক্ট মনে পড়ছে না, আমার তখন ভয়েস রেকর্ডিং করেছিলাম, ওয়াকিল সাহেব ওয়াকিল আলী মির্জা বলেছিলেন যে নবাব হুমায়ুন যারা বলে তখন উনি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তাকে যে মুর্শিদাবাদের রেল ইঞ্জিন বসানো, মানে লাইন করার জন্য, রেল লাইন করার জন্য। এবং এখানে মানে এখনও সেই চিঠিটা নাকি হাজারদুয়ারিতে আছে আর কি। মানে আমি যদিও পাইনি এটা, আর পরে আমি এটা নেট ডিটেলসে দেখার সময়ও হয়নি, ক্রস চেক করারও সময় হয়নি, কিন্তু আমাকে বলেছিল আর কি। আমি ইউজ করিনি কোথাও এই ইনফরমেশন, কিন্তু আমাকে তিনি জানিয়েছিলেন যে এটা হয়েছিল। এবং হুমায়ুন যার আরও ব্যাপার ছিল। এবং আমি যেটা বলছিলাম যে হুমায়ুন যে এত মানে শৌখিন নবাব ছিলেন, ওই তার ব্রিটিশ বন্ধুদের দিয়ে পারফিউম আনাতেন। আর একটা ব্যাপার বলি, নবাব পরিবারের তো নবাবিয়ানা সব শেষ হয়ে গেছিলো, কিন্তু একটা ঘটনা বলি যে তাদের মান সম্মান বা নিজেদের ফ্যামিলির প্রতি যে শ্রদ্ধাবোধ, যে সব কিছু হারিয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমরা নিজেদের যে নিজামাত ফ্যামিলির সেই আভিজাত্যটা নষ্ট করবো না। তো এমনও হয়েছে যে পেনশন যখন বন্ধ হয়ে গেল, তখন নিজেদের পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া বিভিন্ন সোনাদানা বিক্রি করেও তাদের সংসার চালাতে হয়েছে, এমন সময়ও গেছে অনেকের, সবার না অনেকেরই গেছে। তো সেই সময় তারা এরকম হয়েছে যে দেখা গেলো তারা হয়তো আংটি বিক্রি করতে গেল, মানে এটা আমি নিজামাত পরিবার সিনিয়রদের থেকে শুনেছি। তো সেই সময় থার্ড পার্সন চলে এলো, তো সেই আংটিটা পুরো ফ্রিতে দিয়ে দিল, বলে লাগবে না টাকা, ফ্রিতে। কারণ দেখে নিল আরেকজন, সে ভাববে যে নবাব পরিবারের জিনিস তুমি বিক্রি করে দিচ্ছ, তোমার মানে আজকে এই অবস্থা হয়ে গেছে নবাব পরিবারে যে আংটি বিক্রি করে খাচ্ছে, আভিজাত্যে লেগে যাচ্ছে, তখন সে কিন্তু ফ্রিতে বলে লাগবে না টাকা, তুমি ফ্রিতে দিয়ে দিলাম তোমাকে, তুমি যাও। মানে এরকম টাইপের ঘটনা ঘটেছে, এরকম অজস্র ঘটনা আছে ওদের ফ্যামিলির। তো এবং বেশ কিছু, এবং যেকোনো মানে রাজপরিবারেরই তাই, শেষ দিকটা খুব খারাপ হয়। খুব আজ খারাপ যেমনি মুঘল যারা ছিলেন তাদের বংশধরদের বিভিন্ন জায়গায় খোঁজ পাওয়া যায়, কোথায় বসতে থাকে, একদম সবজি বিক্রি করছে, বিভিন্ন ধরনের খবর শোনা যায় বিভিন্ন সময়। শেষটা খুব খারাপ হয়ে যায়। আসলে ধরে রাখাও তো একটা মুশকিল হয়ে যায়, কারণ অতগুলো বংশ তালিকা ক্রমশ বাড়তি থাকে, অথচ তাদের ইনকাম হয়তো ক্রমশ কমছে। মির্জাপুর থেকে পরপর বংশধর থেকে আমরা কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে একদম। এবং তারা তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন প্রান্তে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কেউ খুব ভালো উচ্চ জায়গায় পৌঁছে গেছে, কেউ টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। একদমই। এবং মুর্শিদাবাদ শহরে না, মানে মুর্শিদাবাদ শহরে মানুষ যেভাবে মীর জাফরকে ঘৃণার চোখে দেখে, এই শহরে কিন্তু এই ব্যাপারটা নেই। মুর্শিদাবাদ শহরে কিন্তু মীর জাফরের প্রতি সেই ঘৃণাটা নেই একেবারে, কারণ তাদের ফ্যামিলির প্রচুর অবদান আছে শহরে, অস্বীকার করার কোনো উপায় নেই। এটা ইতিহাস খুঁজলে কিন্তু এই জায়গাটা নেই, না ইতিহাসে তো কখনো নেই, একদমই নেই। পরবর্তীকালে নাটক সিনেমা যাত্রার একদম, এবং জাতীয়তাবাদী আন্দোলনকে স্ট্রং করার জন্য সিরাজকে হাতিয়ার করলো, এবং পৌঁছায়নি একদমই। এটা মূল জায়গাটাই হয়ে গেছে যাত্রাপালা থেকে ইতিহাস বিকৃত, একদমই। এবং সেই সময়টাকে ধরে যদি আমরা ভাবি, পরিবেশ পরিস্থিতিকে ধরে ভাবি, তাহলে তো দেখবো যে মীর জাফরের তো অনেক বিশ্বাসঘাতক জগৎ ছেড়ে বেরোচ্ছে।
তাদের যে টিম বেরোচ্ছে, রাজা কৃষ্ণচন্দ্র আছে, ফলে তাদেরকে এবার মির্জাফর যেহেতু সিংহাসনে বসে গেল, লাইমলাইটে চলে এলো, ফলে মির্জাফর বিশ্বাসঘাতক হয়ে গেল। আলীবর্দী সেম কাজটা করলো, কিন্তু আলীবর্দী যেহেতু বর্গীদের সঙ্গে লড়াই করে একটা হিরো হয়ে গেল, ফলে তার দিকের এই ব্যাপারটা থাকলো না। ফলে ইতিহাসকে সবসময় আবেগ দিয়ে ব্যাখ্যা করলে হবে না, ইতিহাসের চোখ দিয়েই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে, তাহলেই আসল ইতিহাস উঠে আসবে। একদমই। আমি তোমার কাছে একটা লাস্ট অনুরোধ করবো, আমরা অনেকক্ষণ গল্প করলাম, যে তোমার যে পরবর্তী যে বই আসছে তার থেকে কিছু অংশ যদি আমাদেরকে। আচ্ছা, আমি পরবর্তী বই যেটা এখন নাম ঠিক করিনি, মানে আমার যেটা মনে হয়েছিল যে মির্জাফর মানে মুর্শিদাবাদের যে সমস্ত ইতিহাস, মুর্শিদাবাদ শহর বা মুর্শিদাবাদের এই নিজামত পরিবারের মানুষদের যে বিভিন্ন এক্সপেরিয়েন্স, তাদের যে অভিজ্ঞতা বংশ পরম্পরা শুনে আসা, সেগুলো নিয়ে বোধহয় এগুলো লিখে রাখা দরকার। বা এই শহর কেমন ছিল, মুর্শিদাবাদ শহর, রাজধানী শহর বলতে তো আমরা বুঝি যে এই শহরটা, কিন্তু এই শহরের বিস্তৃতি কতদূর ছিল, কেমন ছিল, এইসব নিয়ে আমার একটা ইচ্ছা আছে এটা করার, এবং শুরু করেছি সে কাজ। তো এই শহর মানে এই শহরটা মানে এখনকার যেটা মুর্শিদাবাদ শহর হিসেবে চিনি, এই শহর তো বটেই, সেই সঙ্গে নদীর ওপারেও বেশ কিছু অংশ ছিল এই সব মুর্শিদাবাদ শহর নিয়ে। না, এখন শহরের ত্রিপলিয়া দরওয়াজা, রৌনক আফজা দরওয়াজা কিংবা দক্ষিণ দরওয়াজার নহবতখানা থেকে আর সানায়ের সুর ভেসে আসে না। বিশেষ দিনে শত শত হাতি ঘোড়া উটের পিঠে রাজস্ব চাপিয়ে সৈন্য সামন্তদের রাজকীয় জুলুস আর চোখে পড়ে না। সেদিনের চেহেল সুতুন প্রাসাদের অস্তিত্ব আর চোখে পড়ে না। শহরের নৌসাকাত কিংবা চাঁদনি চক বাজারে দেখা যায় না আগের সেই অজস্র মানুষের কোলাহল। শুধু চাঁদনি চক কেন, সেদিনের উর্দু বাজার, মিনা বাজার, রাজা বাজার, সিরাজউদ্দৌলা বাজারেরও আজ আর কোনো চিহ্নই অবশিষ্ট নেই। শহরের প্রথম নবাবের বাসভবন কুলহেরিয়া অঞ্চল আজ মানুষ আর চিনতে পারে না। নবাব সরফরাজের নাগিনাবাগের সুরম্য প্রাসাদ, নবাব সিরাজের রাজকীয় মনসুরগঞ্জ বা হিরাঝিল প্রাসাদ আজ মানুষের মন থেকেই হারিয়ে গেছে। এখন আর শহরে বাইজিদের আনাগোনা চোখে পড়ে না। একসময় যেসব উর্দু ফার্সি সায়েররা নবাবের দরবার মাতিয়ে রাখত, আজ তারা সব কোনো জাদু মন্ত্রে উধাও হয়ে গেছে। শহরের রাজপথে একসময় বাংলার নবাবরা হাতির পিঠে চড়ে রাজকীয় জুলুস নিয়ে অগ্রসর হতেন, আজ সেই পথেই সাধারণ মানুষ নির্বিকার ভিড়ে যাতায়াত করে। শহরের বুকে প্রাসাদ সম যে আস্তাবল ছিল, যে আস্তাবল দেখে লর্ড কার্জনও নবাবের প্রাসাদ ভেবে ভুল করেছিলেন, সেই আস্তাবল আজ জরাজীর্ণ হয়ে ধ্বংসের প্রহর গুনছে। শুধু আস্তাবল নয়, নবাবের পিলখানা, দুম্বাখানা, মাদাগৌখানা কিংবা সুতারখানাও হারিয়ে গেছে কালের করাল গ্রাসে। মতিঝিলে গৌড়ের সুলতানদের প্রাসাদের ভগ্নাবশেষ থেকে নিয়ে আসা পাথর দিয়ে নির্মিত মেহেরুন্নিসা বেগমের রাজকীয় সাং-ই দালান প্রাসাদও আজ ধ্বংসপ্রাপ্ত। আজ নবাবদের কেল্লা নিজামতকেও আর আলাদা করে চেনা যায় না। কেল্লার ভেতরের অজস্র রাজকীয় প্রাসাদ আজ ধুলোয় মিশে গেছে। যেগুলি অবশিষ্ট রয়েছে সেগুলি দীর্ঘ অবহেলা সহ্য করে ধ্বংসের অপেক্ষায়। কেল্লা নিজামতের শাহী বাবুর্চিখানা থেকে আর পোলাও, কাবাব, শাহী টুকরা, সিমাই কিংবা অন্য কোনো শাহী খানার খুশবু ভেসে আসে না। কেল্লার পালকিখানা, তাম্বুলখানা, আবদারখানা, মাইজখানা, সামাচিরাগখানা, দাওয়াখানা, তোষাখানা, ভিন্দাখানা, বাট্টাখানা, মাসালখানা, তুরখানা, কুল্লুমদানখানা সহ আরও অজস্র বিভাগের এখন আর কোনো অস্তিত্ব নেই। এখন আর শহরের রাস্তায় কোনো আফতাবি বারদারকে, কোনো নবাবজাদার মাথায় চাঁদের ছাতা ধরে হাঁটতে দেখা যায় না। কোনো হুকাবারদারকেও নবাবী জুলুসে, নবাবী পালকির সাথে সাথে হাতে হুকো নিয়ে হাঁটতে দেখা যায় না। এখন আর ভিস্তিওয়ালাদের চামড়ার ব্যাগে কেল্লার নিজামত পরিবারগুলিতে জল দিতেও দেখা যায় না। এখন আর বাবুর্চিখানা থেকে রোজ শাহী খাবার যায় না নিজামত পরিবারগুলিতে। এখন কেল্লার কোনো প্রাসাদে কোনো পুরুষ প্রবেশ করলে দেউড়ি দান্নিকে জোরে হাঁক দিয়ে বাড়ির মহিলাদের পর্দা করার জন্য সতর্ক করতে শোনা যায় না। নিজামত পরিবারের কোনো সদস্যদের কেল্লার বাইরে যেতে হলে আস্তাবল থেকে এখন আর কোনো ফিটন গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় না। কেল্লার যে মাহেলসারা এলাকাগুলি একসময় নানান সুগন্ধি ফুলের বাগানে ভরে উঠেছিল, আজ সেই এলাকাটি গভীর জঙ্গলে পরিপূর্ণ। যে মাহেলসারার প্রাসাদগুলিতে বেগমরা থাকতেন, আজ তা পরিণত হয়েছে বিষধর সাপের আতুর ঘরে। মাহেলসারার আমির মহল প্রাসাদের সামনে বেগমদের হাতিতে ওঠার সিঁড়িটি আজও রয়ে গেছে, শুধু সেই বেগমদের আর দেখা মেলে না। এখন আর নবাব পরিবারের কোনো গুরুত্বপূর্ণ মানুষ মৃত্যুবরণ করলে কালো পোশাক পরিহিত মানুষদের শোক মিছিল সহযোগে মৃতদেহ সমাধিস্থলে নিয়ে যাওয়া হয় না। নবাব বেগমদের সমাধিস্থলগুলি আজ কেমন জরাজীর্ণ, অবহেলিত। আগে নবাবদের বাসভবনের প্রধান প্রবেশপথে যেখানে সকাল সন্ধ্যে নাভদ বাজত,
আজ সেখানে তাদের সমাধির গায়ে কর্কশ কণ্ঠে কাক ডাকে। একসময় এই শহরে প্রায় 700টি মসজিদ ছিল। আজ সেসব মসজিদের সিংহভাগই কালের গর্ভে হারিয়ে গেছে। নামাজের ওয়াক্তে আজ আর চক মসজিদ, বেগম মসজিদ, সফেদ মসজিদ, জুরুদ মসজিদে মানুষ গম গম করে না। প্রতি রাতে কিংবা রমজান মাসের দিনগুলিতে এখন আর সেহরি ও ইফতারের সময় জানান দিতে কেল্লার তোপঘাট থেকে তোপ দাগা হয় না। চক মসজিদের সামনেই সেই খোলা চত্বরে নবাবের হাতি এসে থামে না। চক মসজিদের শাহী ইমাম ঈদের দিনে বাইরে বেরিয়ে এসে নবাবের হাত ধরে মসজিদের ভেতরে নিয়ে যান না। একসময় শহরের যে সারাইখানাগুলিতে মুসাফিরদের ভিড় উপচে পড়তো, আজ সেসব সারাইখানাগুলি কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় শহর থেকে উবে গেছে। শহরের নবাব, আমির ওমরাহদের প্রাসাদগুলিতে এখন আর মুসাইরা, সূত্রা, মুজরার আয়োজন হয় না। সন্ধ্যায় প্রাসাদগুলি থেকে ভেসে আসে না সারেঙ্গি কিংবা এসরাজের সুর। হাজারদুয়ারির দরবার কক্ষে এখন আর কোনো দরবার বসে না। দরবারের সিংহাসনে এখন আর কোনো নবাব বসে না, কিংবা সিংহাসনের সামনে রাখা রূপোর রাজকীয় হুকো থেকে এখন আর তামাকের সাথে মেশানো কস্তুরীর সুবাস ভেসে আসে না। বেড়া উৎসবের দিন বিকেলবেলায় হাজারদুয়ারিতে আর নবাবের দরবার বসে না, বেরোয় না কোনো নবাবী জুলুস। বেড়া উৎসবে ইউরোপীয়রা এখন আর কেল্লায় আসে না। ফারাহবাগের প্রাসাদ বেড়ার দিন আর সেজে ওঠে না। মহরমের দিনগুলিতে নিজামাত ইমামবাড়ার নহবতখানা থেকে আর কোনো করুণ সুর বাজে না। এখন আর আমের মরশুমে বাগানগুলি সেজে ওঠে না। নবাবের আম্বাখানা আমের গন্ধে ভরে ওঠে না। সেখানে আর শোনা যায় না আমতারাজদের কোলাহল। শহরের ওমরাহগঞ্জে আর আমির ওমরাহদের প্রাসাদগুলি দেখা যায় না। আগের মতো শহরে এখন আর বিদেশি মুসাফিরদের আনাগোনাও চোখে পড়ে না। এখন শহরের পুরনো রাস্তায় হাতি, ঘোড়া, উট ও সৈন্য সামন্ত সহ নবাব নাজিমদের সেই রাজকীয় জুলুস দেখা যায় না। অন্যদিকে শহরের রাস্তায় নবাব বাহাদুরকে নিয়ে ফিটন গাড়িও আর ছুটে চলে না। এখন গরমের বিকেলে ওয়াসেফ মঞ্জিলের খোলা ছাদের দিকে তাকালে সেখানে রাজকীয় চেয়ারে নবাব ওয়াসেফ আলী মির্জাকে বসে থাকতে দেখা যায় না। শহরের ফক্সেস কুঠির বারান্দায় নবাব বেগম সুশীলা ঘোষকে দেখা যায় না। এখন আর নেওয়ারা উৎসব হয় না। ভাগীরথীর বুকেও আর ভেসে থাকতে দেখা যায় না নবাব বেগমদের স্টিমার কিংবা ময়ূরপঙ্খী নৌকা। হাজারদুয়ারির ঘড়ি ঘরের ঘণ্টার আওয়াজ এখন আর বাজে না। কেল্লার প্রধান ফটক যে দক্ষিণ দরওয়াজা কঠোর নিরাপত্তায় মোড়া থাকতো, আজ সেই দরওয়াজা সবার জন্য সবসময় উন্মুক্ত। এখন আর মুর্শিদাবাদের স্টেশনে নবাবের স্পেশাল বগি এসে থামে না। মুর্শিদাবাদের রাস্তায় নবাবের স্টুডিভেকার কিংবা ফোর্ডের গাড়ি আর দেখতে পাওয়া যায় না। আজ শহরের মহিমাপুর এলাকায় গঙ্গার ধারে জগৎ সেটের সে রাজকীয় প্রাসাদ কিংবা টাকশাল আর চোখে পড়ে না। সেটদের গৌরব আজ ধুলোয় মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আর নসিপুর রাজবাড়ি সে দাপট নেই। রাজবাড়িতে এখন ঘুঘু চড়ে। সেদিনের কাঠগোলা প্রাসাদে এখন আর মেহফিল বসে না। পুরনো দিনের মতো নবাব কিংবা ইংরেজদের আর আনাগোনা দেখতে পাওয়া যায় না সেখানে। কাঠগোলা প্রাসাদের ডাইনিং রুমে এখন আর ধোয়া ওঠা গরম গরম সেহেরওয়ালি খাবার পরিবেশিত হয় না অতিথিদের জন্য। শহরের অন্যান্য বনেদি বাড়িগুলি জরাজীর্ণ হয়ে পড়েছে তাদের বনেদি আনার সাথে পাল্লা দিয়ে। সেদিনের গৌরবময় মুর্শিদাবাদ শহর আজ তার সব জৌলুস হারিয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। শহর জুড়ে এখন পাক খায় শুধুই হাহাকার। তবে মুর্শিদাবাদ শহরের এমন মলিন দশা হঠাৎ করে হয়নি। শহরের এই অসুখ দীর্ঘদিনের। অসাধারণ, দুর্দান্ত হয়েছে বইটা, পাবলিশ হোক। আর এত সুন্দর ভাষা, এত সুন্দর লেখা, মানে আমার ওই ভাবনা থেকে এগুলো লেখা, মানে আমার মনে হতো যে এইটা থাকলে এখন শহরটা এরকম হতো, এরকম ভাবে আসতো। আমি বেশ কল্পনা করি, কল্পনায় আমি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে, কিন্তু বাস্তবে দেখি কিছুই নেই। এটা মানে এই শহরটাও তো লখনৌ হতে পারতো, হায়দ্রাবাদ হতে পারতো, রামপুর বা ভোপাল হতে পারতো, কিন্তু হয়নি। এই শহরটা দিল্লি হতে পারতো, হয়নি। অথচ খুব দুঃখের বিষয় যে এই শহর আমাদের মোগল আমলের সব থেকে মানে মানে যে সমস্ত শহর মানে সুবা, সব থেকে উন্নত সুবা, প্রথম সারির সুবা মোগলদের, তাদের ছিল বাংলা সুবা। জান্নাত বলা হতো, স্বর্গ বলা হতো। অথচ একদম এক্স্যাক্টলি, এবং বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে নিয়ে বাংলা সুবা। অথচ এই আজকে কি হলো, তার রাজধানী গঞ্জে পরিণত হলো, একটা মানে গ্রাম বলতে পারে, একটা গঞ্জ। তো এই যে খারাপ লাগা, এই যে ভাবনা থেকে মনে হলো যে এই শহরটা তো এরকম হতে পারতো। আর যদি নবাবী আমল থাকতো তাহলে তো এই বিষয়গুলো হতো। আজকে শহরে অন্যরকম হতে পারতো, অন্যরকম রূপ হতে পারতো শহরটার। তো এই ভাবনাগুলো থেকেই লেখাটা আর কি।
হ্যাঁ, এই ভাবনাগুলো থেকে আমি ওই যখন রাস্তা দিয়ে হাঁটি আমার মনে হয় এই জায়গাটাতে তো সিরাজদৌল্লা হেঁটে গেছে, এই জায়গাটাতে তো নবাব ফেরদৌনজা থাকতেন। এই যে ভাবনাগুলো আমি তখন দেখতে পাই, মানে কল্পনা করি, তখন না আমার চোখের সামনে ভেসে ওঠে ভাবতে গিয়ে, তখন মনে হয় যে কেল্লা নিজামত এলাকায় ঘুরে বেড়ানোর অদ্ভুত একটা অনুভূতি। একদম 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 আমার কেল্লা নিজামাতে কখনো একঘেয়েমি লাগেনি। মানে আমার সত্যি বলতে এই শহরে আমার অন্য কোথাও ভালো লাগে না। এই শহরে আমার সব থেকে প্রিয় জায়গা কেল্লা নিজামাত, এবং কেল্লা নিজামাতের কোনো এরিয়াটা বলি হাজারদুয়ারির পেছনের সাইডটা, একদম দক্ষিণ দরওয়াজা থেকে শুরু করে একদম একদম একদম। তো আমার এই অংশটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ টানে। আর একটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে হাজারদুয়ারি পার করে গিয়ে ইমামবাড়ার যে গেটটা আছে, মানে কেল্লার ইমামবাড়া গেট, ওই চত্বরটা খুব ভালো লাগে, নিরিবিলি গঙ্গার ধারে ওই চত্বরটা, এবং অনেক ধ্বংসাবশেষ আছে প্রচুর। এবং আপনি যদি কখনো কেল্লায় যেখানে ঘুরবেন দেখবেন কিছু না কিছু বেরোচ্ছে, কারণ এত প্রাসাদ ছিল কেল্লায়, সেগুলো হারিয়ে গেছে সব। আমরা প্রচুর ছবি, যে আমি একটা কথা বলা হয়নি কেল্লায়, সোনা মহলের কথা, সেখানে সেটা নবাব ওয়াসেফ আলী মির্জা এত শৌখিন নবাব ছিলেন, এবং শেষ অবধি তাকে তো তার শৌখিনত্বের মানে কি বলবো জরিমানা দিতে হয়েছে, মাসুল দিতে হয়েছে, মানে তার স্টেটের ক্ষমতা তার কাছে কেড়ে নেওয়া হয়েছিল। কেড়ে নেওয়া বলতে তিনিই ছেড়ে দিয়েছিলেন, যে এত ঋণগ্রস্ত হয়ে গেছেন। তো তিনি সোনা মহল করেছিলেন, অনেকগুলো মহল করেছিলেন তিনি, যে মানে চাঁদি মহল থেকে শুরু করে ওই জামান মহল থেকে শুরু করে মতি মহল, বেগম মহল, সোনা মহল উনি করেছেন। এবং সেখানে নাকি সব কিছুই গোল্ডেন ছিল, মানে সেটা গোল্ডের তৈরি না, ডেফিনেটলি মানে সোনার জল দিয়ে তৈরি। এবং জাস্ট ভাবুন একবার, মানে দেয়াল থেকে শুরু করে ছাদ, ঘরের বেডরুম, মেঝে, সব কিছুই গোল্ডেন, মানে একটা অন্যরকম ব্যাপার ছিল। তো কিছুই নেই এখন আর। আমি শুনেছিলাম যে যখন স্টেট ম্যানেজার ভদ্রবাবু ছিলেন তখন নাকি এটা ভেঙে ফেলা হয়েছে, এবং বেশ কিছুদিন আগে ওয়াসেফ মঞ্জিলে একটা গেটের, মানে পুরোনো গেটের একটা মানে ভাঙা অংশ রাখা হয়েছিল প্রথম দিকে যখন চালু হলো তখন। তো ছোট নবাব বলেছিলেন যে সোনা মহলের একটা মানে গেটের একটা পার্ট। তুমি আমার সঙ্গে শেয়ার করেছিলে, অসাধারণ। ওই ছবিটা আমাকে সাখাওয়াত ভাই দিয়েছিল, মানে ওই যে ঝোপে জঙ্গলে দাঁড়িয়ে যখন সেই ছবিটার কথা ভাবি কি ছিল আর কি। একদম একদম ওই আমির মহল বা ওই বালাখানা, যেটা সেখান থেকে মানে বেগম মহল থেকে বালাখানা, এক্স্যাক্টলি আমির মহল অবধি, তরুণ দিয়ে হ্যাঁ, এবং গার্ডেন জায়গা, কি অপূর্ব, ওটা ভাবতেই অবাক। একদম ওই ছবিটা আমাকে সাখাওয়াত ভাই দিয়েছিলেন, সাখাওয়াত আলী মির্জা নবাব পরিবারেরই, ওনার থেকে আমি পেয়েছি ছবিটা, উনি দিয়েছিলেন আমাকে। সে অসাধারণ, ভাবা যায় না কি ছিল আর কি হলো। তো এই ভাবনা থেকে আমার লেখাটা আর কি, এই যে লেখাটুকু ওই ভাবনা থেকে আর কি, যে আমার মনে হয়েছিল যে কোথাও গিয়ে যে এই লেখাটা বোধহয় আমার ভাবনাকেই আর কি মানে রূপ দিচ্ছে আর কি। ভাবনা তো কেউ দেখতে পাবে না, কিন্তু এই লেখাটা লিখলে হয়তো ভাবনাটা রূপ পাবে, একটা মানুষ জানতে পারবে যে কি ছিল, এবং সেই তথ্য কালেক্ট করে, মানে এটা এরকম না যে আমি কল্পনা করে লিখেছি। হ্যাঁ, কল্পনা তো ডেফিনেটলি, কিন্তু সেটা তো সমস্ত তথ্য দিয়ে, মানে সেটা থাকলে এরকম হতো, সবটা অথেন্টিক, সবটাই ছিল এরকম। যাই হোক, খুব ভালো লাগলো। আর অনেক দিন পর আবার মুর্শিদাবাদের ইতিহাস চর্চা, এবং শুধু মানে ইতিহাস চর্চা না, তোমাকে কাছে পাওয়া, মানে আমাদের কেল্লা নিজামতের অলিতে গলিতে ঘুরে যে খোঁজ খবর তুলে নিয়ে আসা, এবং প্রাচীন ইতিহাসের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে এত সুন্দরভাবে তুমি তুলে নিয়ে এসছো, এবং সেই তথ্য সংগ্রহ করেছো, যেটা আমার মনে হয় না আর কোনো বইতে পাওয়া যাবে, বা আরো কারো কাছ থেকে সেভাবে পাওয়া যায়। যাদের কাছে আমরা পৌঁছাতে পারি না তাদের কাছ থেকেও তুমি সংগ্রহ করেছো সবকিছু। এই জন্য তোমাকে অশেষ মানে অসংখ্য ধন্যবাদ। আর তোমার বইগুলো আগামী দিনের একটা চেষ্টা করছি আর কি, পাথেয় হবে মানুষের কাছে, এটাই হয়তো একটা বড় সোর্স হবে। বিশেষ করে সেই পলাশী যুদ্ধের পরবর্তী ইতিহাস নিয়ে তো মানুষের খুব একটা আগ্রহ নেই, তোমার লেখা ইতিহাসগুলোই মানুষের আগ্রহ বাড়াবে মুর্শিদাবাদের ইতিহাসের প্রতি। বাংলায় তোমার মুখ আরেকবার আমরা দেখবো, আরেকবার না আরো একাধিকবার, সেটা আমার সৌভাগ্য হবে আর কি। আমারও ভালো লাগে যে এই ইতিহাসগুলো মানুষের কাছে পৌঁছবে, মানে এই বিষয়গুলো যে আছে। আমি চাইছি যে আমার একটা উদ্দেশ্য যে মানুষ কাজ করছে করুক, সে যেই কাজ করছে করুক, কিন্তু কাজটা যেন করে এই হারিয়ে যাওয়া ইতিহাসগুলো যেন থাকে। এবং এটা তো আপনি শুরু করেছেন, এবং আমরা যেভাবে অভ্যস্ত আপনার মানে ভিডিও দেখতে, যে সত্যি বলতে পড়াশোনা করে ইতিহাস বলা আপনি শুরু করেছেন প্রথম। এই যে সোশ্যাল নেটওয়ার্ক বা এই যে ইউটিউব ফেসবুকে পড়াশোনা করে ইতিহাস বলছেন, এটা আপনার হাত ধরেই শুরু হয়েছে।